আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আমি আজকে আম আমাদের ভাই ডাক্তার মনিরুজ্জামান তার একটি ভিডিওর একটু এনালিসিস বা পর্যালোচনা করব। তো তিনি কোয়ান্টাম হার্ট ক্লাবের লাইফস্টাইল সেমিনারে এই তথ্যগুলো দিয়েছেন এবং এই তথ্যের মধ্যে কিছু তথ্য উনি আমার মতে ভুল তথ্য দিয়েছেন। তো সেগুলোকে নিয়ে আমরা আ আলোচনা করব এবং সঠিক তথ্যটি জানার চেষ্টা করব। এই ভিডিওটিকে আমি রিভিউ করছি তার কারণ হচ্ছে Facebook থেকে এক ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়ে বলেছেন এটা সম্পর্কে একটু মতামত জানাতে এবং এই ভিডিওটি দেখে আমার মনে হয়েছে যে যেহেতু এর মধ্যে বেশ কিছু অপতথ্য প্রচার করা হয়েছে, সুতরাং এই বিষয়টিকে আলোচনা করে সাধারণ আপনাদের মধ্যে আরকি সঠিক তথ্যটা তুলে ধরাটা দরকার। তো আম চট করে যারা আমাকে চেনেন না তাদের জন্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন এবং আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছিলাম। তারপর থেকে এই মানুষের স্বাস্থ্য, নিউট্রিশন এই সমস্ত বিষয় নিয়ে আমি লেখাপড়া করি এবং আ কেটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসকে উপশম করা সম্ভব। অর্থাৎ যতদিন আপনি ডায়েট ধরে থাকবেন ততদিন আপনার দেহে আম আ ডায়াবেটিসের যে উপসর্গগুলো সেগুলো দেখা দেবে না এবং ডায়াবেটিস জনিত যে আম জটিলতা থেকে আমাদের বিভিন্ন অসুখ-বিসুখ হয়, সেগুলো থেকেও আপনি নিরাপদ থাকবেন। এই তথ্যটি জানার পরে আমি চেষ্টা করছি যে কিটোজেনিক ডায়েট সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে, যাতে করে বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে নির্মূল করে দেয়া সম্ভব হয়। তো টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার একটি স্বপ্ন আরকি। তো সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আ মিরপুরে, ঢাকার মিরপুরে যে ৬০ ফিট যে রাস্তাটি রয়েছে সেখানে পীরেরবাগ পাকা মসজিদের ঠিক উল্টো পাশে আমার চেম্বার করি। তো যদি কারো এই বিষয়ে বা কেটোজেনিক ডায়েট ব্যবহার করে কেউ যদি তার স্বাস্থ্য সুরক্ষার জন্যে শিখতে চান, তাহলে আমার কাছ থেকে শিখতে পারেন। আর কেউ যদি আম আমার যে তথ্য আমি আপনাদেরকে শেখাবো, তার উপর ভিত্তি করে জীবনাচার পরিবর্তন করতে চান এবং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই পরিবর্তনগুলো করতে চান, তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এবং আমার ছোট ভাই ডাক্তার সাজ্জাদ আমরা দুজনে মিলে রোগীদেরকে এইভাবে সে সহায়তা দিয়ে থাকি। অনলাইনেও আমরা কনসালটেশন দেই এবং আমাদের সঙ্গে যারা আমাদের সেবা নিয়েছেন তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে সেবা নিচ্ছেন। তো আপনাদের কারো প্রয়োজন হলে সেটা করতে পারেন। তো গেল আমার পরিচয়। এবারে চলুন মূল ভিডিওতে যাই এবং ভিডিওটাকে প্লে করে দিয়ে চালিয়ে দিয়ে আমরা দেখি এখানে কি তথ্য আ সম্পর্কে আমার আপত্তি এবং কেন? সঙ্গে আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বেশ কিছু নতুন ধরনের একটা তথ্য সম্পর্কে বলব, যেটা অনেকের জন্যই হয়তো অত্যন্ত আম কি বলে যে কৌতূহল উদ্দীপক একটা তথ্য হবে। তো অনুরোধ করব শেষ পর্যন্ত দেখতে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা আমি যেখান থেকে শুরু করছি সেখানে তিনি ডাক্তার মনিরুজ্জামান তিনি অলরেডি আপনাদের সকলকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম বলেছেন। তো তারপর থেকে আমি শুরু করছি কারণ এর আগে কিছু ইনফেক্ট তারই বা দরকার কি? শুরু থেকেই করি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ওয়ালাইকুম গুরুত্বপূর্ণ একটা আসসালাম আলোচনা ওয়া করব। সেটি রাহমাতুল্লাহি ওয়া হচ্ছে বারাকাতুহু। ব্লকেজ না থাকলেও কি হার্ট অ্যাটাক হতে পারে? তো চলুন আমরা জানার চেষ্টা করি। বাংলাদেশে এখন নাম্বার 1 কিলার ডিজিজ হৃদরোগ। দেখুন ২০২১ সালের একটি খবর, দেশে বেশি মৃত্যু হৃদরোগে। শুধু বয়স্কদের নয়, উদ্বেগের বিষয় হচ্ছে তরুণরাও এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এমনকি হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। যে দেখুন ৫ তরুণের একজন হৃদরোগ ঝুঁকিতে। হৃদরোগে কম বয়সীদের মৃত্যু বাড়ছে। ৩৫ বছরের কম বয়সী অসংখ্য ব্যক্তির হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই যে অবস্থা, এর পেছনে মূল কারণ কি? এর পেছনে মূল কারণ হচ্ছে ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবন আচার। ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবন আচারের কারণে করোনা ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবন আচার। এই কথাগুলো সাধারণত মানুষ আসলে সঠিকভাবে বোঝে না। এগুলো কি করতে হবে? কারণ একেকজন একেক কথা বলে। যেমন ব্যায়াম করা কেউ বলছেন এটা স্বাস্থ্যকর। আবার ব্যায়াম করাটাই কারো জন্যে ক্ষতিকর হতে পারে। নির্ভর করে আসলে মানুষটা কোন পর্যায়ে রয়েছেন তার জীবনের, তার স্বাস্থ্যের অবস্থাটা কি? ধরুন একজন মানুষ যার ওজন ১২০ কেজি, তাকে যদি আপনি বলেন ব্যায়াম করতে, সেটা তার জন্য ক্ষতিকরই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তার ওজন এত বেশি যে ব্যায়াম করা তার জন্যে প্রথমত কঠিন, দ্বিতীয়ত তার প্রতিটি জোড়ায় যেহেতু ওজন বেশি, বিশেষ করে হাঁটু বা গোড়ালি, তার কোমর এই জায়গাগুলোতে চাপ পড়বে তুলনামূলকভাবে অনেক বেশি। তো তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আ আমি ব্যক্তিগতভাবে এক ভদ্রলোককে আমাদের এলাকায় এক ভদ্রলোককে চিনি, যিনি একসময় হাঁটতেন প্রচুর।
হাঁটতে তিনি খুব পছন্দ করতেন এবং মনে করতেন এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো দৈনিক অ্যাম অ্যা ৫ মাইল ৭ মাইল করে হাঁটতেন। সেই ভদ্রলোকের কোমরে এখন ব্যথা। কেউ ধরতে পারছে না সমস্যাটা কি? তো কেউ দাবি করেছেন, মানে উনি যে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তাদের কেউ দাবি করেছেন যে এই বেশি হাঁটার কারণেই তার ক্ষতিটা হয়েছে। তো আম মানে এটার এক্সাক্ট কারণ যে কি আমি জানি না। কিন্তু আম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে চিকিৎসকরাই বরং বলছেন যে ব্যায়াম করার বা এই যে বেশি হাঁটার কারণে আপনার ক্ষতি হয়ে গিয়েছে। ভদ্রলোকের কিন্তু ওজনও বেশি না। তো এই বিষয়গুলো উম আসলে খানিকটা রহস্যময় বলতে হবে। মানে এই বিষয়গুলো সম্পর্কে যে আমরা সমস্ত কিছু বিস্তারিত জানি তা নয়। সুতরাং ওই শুধু ব্যায়াম করলেই সব ভালো এইভাবে করে বলা যায় না। আরো অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে আরকি। তো সেজন্যই অ্যা এই প্রশ্নগুলোর জবাব দেওয়াটা কঠিন হয়ে যায়। কারণ আপনার জন্যে যে প্রশ্নের জবাবটা মানে হয়তো জবাবটা হবে হ্যাঁ, আরেকজনের জন্য সেটা হবে না। যার ওজন ৭০ কেজি, ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বা ৭ ইঞ্চি লম্বা একজন মানুষ, ওজন ৭০ কেজি বা ৬৫ কেজি, তার জন্য যে কাজটা করা ঠিক হবে, সেই একই উচ্চতার মানুষ যার ওজন ১২০ কেজি, তাকে কিন্তু সেই একই জিনিস করলে ফলাফল একই রকম নাও হতে পারে। তো এই বিষয়গুলো মনে রাখা দরকার। তো যাই হোক চলুন আমরা বাকি কথাগুলো শুনি। আপনার ধমনীতে একটু করে চর্বি জমতে একটা সময় ব্লকেজ তৈরি হয়। এই চিত্রটা খুব সুন্দর করে উনি একটা দেখিয়েছেন যে ব্লকেজ কি করে হয় দেখুন। এটা যদি আমাদের করোনারি আর্টারিটা হয়, ধমনীটা হয়, তার ভিতরে ধীরে এই প্লাক জমছে, আবর্জনা জমছে। খেয়াল করবেন আমি এখানে চর্বি বলছি না, আমি বলছি আবর্জনা বা প্লাক। কারণ অ্যা চর্বি বলার কারণে আমরা চর্বি খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলেছি। কারণ এই প্লাকের পেছনে চর্বি আসলে মূল ভূমিকা রাখে না বলেই এখন বিজ্ঞান বলছে। তো সেজন্যে অ্যাম আমি চর্বি শব্দটা ব্যবহার করা করছি। কিন্তু এর কিনারে আবর্জনা জমছে এবং এর ভিতর দিয়ে যে রক্ত প্রবাহের যে জায়গা সেটা কমে আসছে। এই চিত্রে আরো পরিষ্কার যে এটা প্রায় অর্ধেক চর্বি এই দিয়ে কি যেন আবর্জনা দিয়ে আটকে গিয়েছে এবং রক্ত চলাচলের পথটা সরু হয়ে গিয়েছে। আর এইখানে তো সাংঘাতিকভাবেই সরু হয়ে গিয়েছে। তো অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালী সরু হয়ে যাবার যে অ্যাম অ্যা ধাপগুলো এই চিত্রে খুব চমৎকারভাবে সেটা দেখানো আছে। আমি আপনাদেরকে যেভাবে হাত দিয়ে দেখানোর চেষ্টা করি, আশা করি এই চিত্র থেকে আপনারা বিষয়টাকে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই ব্লকেজ যখন ৫০% বেশি হয়, তখন রোগী বুকে ব্যথা, জ্বলা বা চাপ অনুভব করতে পারেন। আবার অবস্থার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। মেডিকেল টার্মে এটিকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই। দুভাবে এই হার্ট অ্যাটাক হতে পারে। ব্লকেজ জমতে যখন এটি ১০০% হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হতে পারে। মেডিকেল টার্মে এটিকে বলা হয় এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এসটিইএমআই। আবার ৬০ বা ৭০% ব্লকেজ থাকার পরও ব্লকেজ বাস্ট হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। মেডিকেল টার্মে এটিকে বলা হয় নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এনএসটিইএমআই। তো চলুন একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখি কিভাবে এনএসটিইএমআই হতে পারে। এই ফাটবে, ফাইটে গেল। ফাট্টাস করে ফাইটে গিয়েছে। রক্ত তো বন্ধ হয়ে গিয়েছে। তো এই চিত্রটা কিছু মানে অ্যানিমেশন সুন্দর করে দেখানো আছে। কিন্তু এই অ্যানিমেশনটা তারপরেও কিছু ভুল মানে অ্যানিমেশনটা আমাদেরকে যে ধারণাটা দেবে সেটা একটু ভুল হবে অনেক ক্ষেত্রে। যেমন ধরুন দেখানো হচ্ছে যে এই যে প্লাক যেটা জমেছিল তার ভেতর থেকে জিনিস বেরিয়ে এসে পুরো ইটাকে বন্ধ করে দেবে। তো তাহলে তো উম যদি এর ভিতর থেকে জিনিসটা বেরিয়ে আসে তাহলে তো এটার আবার চেপে যাবার কথা। তাই না? আর এটা তো আম এই যে এরিয়াটা, এই এরিয়াটা তো আগে যে আমাদের পুরো রক্তনালীটাকে আটকে রেখেছিল তা নয়। বরং রক্তনালীর একটা অংশকে সে আটকে রেখেছিল। সুতরাং এক জায়গাতে ফেটে গেলে এরকম পুরোটাকে ব্লক করবে কি করে? এটা অনেকের মাথায় আসতে পারে। তো ব্যাপারটা যেভাবে ঘটে বলে ডক্টর ম্যালকম কেন্ড্রিক ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস যদি আসে তাহলে আমাদের দেহ সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটা আসাটাকে আটকানোর চেষ্টা করে। তো এবং তার চারপাশে দেখা যায় রক্ত জমাট বাঁধিয়ে সেটাকে অ্যাম খানিকটা যেন আটকে দেবার, থামিয়ে দেবার চেষ্টাটা করে। তো এই ক্ষেত্রেও সেই বিষয়টা ভূমিকা রাখে। যেমন ধরুন আপনার রক্তনালীর মধ্যে একটা প্লাক ছিল এবং প্লাকও ২ ধরনের হয়। একটা প্লাক হচ্ছে যেখানে এর ভিতরটা আম মানে শক্ত হয়ে গিয়েছে। এটা
চাপ দিলেও শক্ত, এর ভিতরে নরম কিছু নাই। আম এটাকে উদাহরণ দিয়ে সহজ করে বোঝাতে গেলে আমাদের অনেকের তো ঘা হয়েছে বা অনেকের ক্ষেত্রে আ কাটা-ছেঁড়া এরকম আমাদের হয়েছে। আঁচড় লেগে সেখানে ঘা হয়েছে। তো দেখবেন যে ঘাটা যখন নতুন তখন আমাদের যেখানে আঁচড়টা লেগেছিল সেখানে একটা ওই চটা পড়ে, যে চটাটা একটু ফুলে থাকে। উঁচু হয়ে থাকে এবং চটার উপরে আমরা হাত দিলে বুঝতে পারি যে এর ভেতরে কিছু একটা রয়েছে। নরম, নরম জিনিস রয়েছে এবং অনেক জিনিস এরকম থাকে। যত সময় যায়, যত এই ক্ষতটা মানে সারতে শুরু করে, ততই এই চটাটা এই ফুলে থাকার পরিবর্তে আস্তে, আস্তে চেপে আমাদের ত্বকের কাছাকাছি আসতে থাকে এবং উপরটা শক্ত হতে শুরু করে। তো এই রক্তনালীর ভেতরের দিকে যদি এরকম আঁচড় কাটে এবং আ এই একই রকম সমস্যা হয়, তাহলে তার উপরেও ঠিক একই রকমভাবে একটা চটা তৈরি হয়, যেটার এই ক্ষতটা যখন নতুন, তখন চড়াটা থাকে অনেক ফুলে, এর ভিতরে এই জলীয় জিনিসপত্র থাকে বেশি বা শক্ত নয়, এমন জিনিসপত্র থাকে বেশি। তো সেই অবস্থাটা আসলে যদি আমরা হাতে ধরে চাপ দিতাম, তাহলে দেখতাম ওইটাও ওই আম আ তুলতুলে একটা অবস্থা থাকতো যে চাপ দিলে একটু ডেবে যায়, অন্যদিকে একটু ফুলে ওঠে। তার মানে ভিতরে যেন জেলের মতন কিছু জিনিস এর ভিতরে আছে। এরকম একটা অবস্থা। তো আম রক্তনালীর এই জিনিসটা, এই যে প্লাক যেটা, এটা যদি আমরা দীর্ঘদিন ধরে একই জায়গায় রাখতে পারি, মানে এটার মধ্যে নতুন করে কোনো আঘাত না লাগে, তাহলে যেটা হয় যে ধীরে, ধীরে আমাদের দেহ এটাকে শুকিয়ে ফেলা, দেহের বাইরের ক্ষেত্রে যেটাকে আমরা বলি শুকিয়ে যাওয়া, দেহের রক্তনালীর ভিতরেও এটাকে খানিকটা ওই প্রসেস বা ধীরে, ধীরে আরো সুস্থ হয়ে যাওয়ার দিকে নিয়ে যায়। তখন এর ভেতরে ওই জলীয় যে অংশটা সেটা সেরে গিয়ে জিনিসটা আস্তে, আস্তে চেপে পাতলা হয়ে আসে এবং শক্ত হয়ে আসে। তো শক্ত যদি হয়ে যায়, তাহলে সেটা আর আমাদের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ থাকে না। কিন্তু যদি এটা ওই যে ভিতরে জলীয় অংশ রয়েছে বা তরল কিছু জিনিস ভিতরে রয়ে গিয়েছে, এই অবস্থায় হয় এবং দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকতে থাকে, তাহলে সেটার ঝুঁকি বেশি। কারণ রক্তচাপ যদি ধরেন আপনার বেশি থাকে, তাহলে রক্তচাপের কারণে এই যে নরম যে আবর্জনার আম জিনিসটা, এই চটা যেটা বলি বা বসটি যেটা পড়ল, যেটার ভিতরে এখনো নরম, এখনো ঠিক শক্ত হয়ে যায়নি, এটার মধ্যে চাপ লাগলে তো এটা ফেটে যেতে পারে। যেমন আমাদের বাইরের দিকেও সেই একই ঘটনা ঘটে। যদি নতুন চটা পড়ে তার মধ্যে আমরা চাপ দেই, তাহলে সেটা ভেঙে গিয়ে অ্যা এর ভিতর থেকে আবার জলীয় অংশ বেরিয়ে আসতে পারে। তো রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে যদি একই ঘটনা ভেতরের দিকে ঘটে, যেমন এখানে দেখানো হলো যে চাপ বেড়ে যাওয়ার কারণে হয়তো এই এই যে প্লাক, যার ভিতরটা নরম, এখনো শক্ত হয়নি, সেই প্লাক চাপের কারণে একদিক দিয়ে ঠাস করে ফেটে বেরোতে শুরু করল। ভেতর থেকে যে যা ভেতরে ছিল সেগুলো বেরোতে শুরু করল। যেই মুহূর্তে এটা বেরোতে শুরু করে, তক্ষুনি দেহ চেষ্টা করে এটাকে রক্ত জমাট বাঁধিয়ে এটাকে আটকে দিতে। যাতে করে এটা ছুটে গিয়ে যেন রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে সামনের দিকে না যায়। সেজন্য সে এটাকে থামিয়ে দেবার চেষ্টা করে। আর তার ফলেই যদি দেখা যায় যে এখান থেকে খুব বেশি পরিমাণ জিনিস বেরিয়ে আসছে, তাহলে বেশি পরিমাণ রক্ত জমাট বাঁধে। তো এই যে জায়গাটা যে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আসলে শুধুই যে মাত্র এর ভেতরের জিনিস তা নয়, বরং রক্ত থেকে লোহিত রক্তকণিকা, তারপরে প্লেটলেট, তারপরে ফিব্রিনোজেন, অ্যাম ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো নিয়ে এটা একটা জিনিস তৈরি হচ্ছে, যেটা চেষ্টা করছে যে রক্তের মধ্যে যেন এই ভিতরের জিনিসগুলো বেরিয়ে চলতে শুরু না করে। তো তখন জিনিসটা যদি এর ভেতর থেকে খুব বেশি পরিমাণে বেরিয়ে আসে, তাহলে ক্লটটা, এই যে জমাট রক্তের এই ব্যাপারটা এত বড় হয়ে যায় যে পুরো রক্তনালীটার ভেতরটাকেই আটকে দেয়। আটকে দিলে তখন আর রক্ত প্রবাহ থাকে না। রক্ত প্রবাহ তখন আটকে যায়, হার্ট অ্যাটাক হয়। বা এটাকে আসলে টেকনিক্যালি এটাকে বলা হয় স্ট্রোক। হার্টের মধ্যে এই ঘটনাটা ঘটলে তখন আমরা বলি হার্ট অ্যাটাক। এই একই রকমের ঘটনা যদি মস্তিষ্কের মধ্যে ঘটে, তখন সেটাকে আমরা বলি স্ট্রোক। পায়ের মধ্যেও এটা ঘটতে পারে। সেটাতেও তখন স্ট্রোক শব্দটাই ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে এই ভিডিও থেকে এই যে অ্যানিমেশনটা দেখলাম, তার থেকে আমরা বুঝতে পারছি যে হঠাৎ করে আমাদের হার্ট অ্যাটাক কেন হতে পারে? যদিও আমাদের হার্ট পুরো, মানে রক্তনালীতে পুরো প্লাক জমে পুরোটা বন্ধ হয়নি। কিন্তু যদি এমন পরিবেশ দেহের মধ্যে থাকে, যেই পরিবেশের কারণে ওই প্লাক যেটা তৈরি হয়েছিল সেটার ভেতরটা তখনো নরম এবং সেটা থেকে আবার ফেটে ভেতর থেকে অ্যা যদি উদাহরণ হিসেবে ধরুন আমরা যদি পুজ বলি, বোঝার জন্যে, এটা আসলে পুজ না কিন্তু বোঝার জন্যে, যদি ধরুন ফেটে গিয়ে ফোড়া যেমন ফেটে গিয়ে ভেতর থেকে জিনিসপত্র বেরোয়, ঠিক এরকম এটা একটা ফোড়ার মতন হয়েছিল, তারপরে ফেটে গিয়ে ভেতর থেকে পুজের মতন বেরিয়ে এলো। তখন আমাদের রক্ত করবে কি, এটাকে চেষ্টা করবে পুজটাকে জমিয়ে
আ রক্ত জমাটের মাধ্যমে এটাকে আটকে দিতে ফলাফলে আমাদের হার্ট অ্যাটাকের সমস্যাটাও হতে পারে। তো চলুন ভিডিওটাকে এবার আবার দেখি। আবার করোনার ধমনীতে ব্লকেজ না থাকার পরেও হার্ট অ্যাটাক হতে পারে, যা আজকের মূল আলোচ্য বিষয়। ধমনীতে একদম কোনো ব্লকেজ নাই, তারপরেও তিনি হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে পারেন। এই বিষয়টি নিয়ে আমি যে বললাম যে শেষে একটু আপনাদেরকে তথ্য দেব। এই বিষয়টি সেই তথ্যের মধ্যে কি বলে যে আমি কভার করার চেষ্টা করব। আইডিয়াটাকে বোঝানোর চেষ্টা করব যে এটা কি করে হতে পারে। এটা অত্যন্ত রহস্যময় একটা ব্যাপার এবং বিজ্ঞানীরা এই ব্যাপারে আসলে এখন ধীরে, ধীরে কাজ করা বাড়াচ্ছেন যে একটা মানুষের রক্তের নালীতে কোনো নাই, ব্লকেজ নাই, কোনো প্লাক নাই। অথচ মানুষটা হার্ট অ্যাটাকে মরে গেল এবং অ্যাম হার্ট অ্যাটাক মানে তো হচ্ছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে তারপরে মানুষটা মারা গেল। তো এটা কি করে সম্ভব? তো সেটা নিয়ে আলোচনা থাকবে। কিভাবে? এই যে ছবিটি দেখুন, চমৎকার একটা ছবি। উপরের যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে একদম সুস্থ করোনারি ধমনীর ছবি। কোনো ব্লকেজ নাই, একদম ক্লিন। একদম ২ নম্বর পরিষ্কার। ছবিটি দেখেন, এটাতে ব্লকড করোনারি ধমনী, 75 বা 80% ব্লকড, 20% ফ্রি। ৩ নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পর ১০০% ব্লক হয়ে গেছে রক্ত এবং চর্বি দিয়ে। এবং চতুর্থ ছবিটি হচ্ছে মিস্টেরিয়াস। কোনো চর্বি নাই, কোনো রক্ত নাই, তারপরেও প্রায় 80% ওখানে ব্লক তৈরি হচ্ছে। কিভাবে? স্পাজম বা সংকোচন দিয়ে। বিজ্ঞানীরা বলছেন যে ৩টি সংকোচন তার মানে রক্তনালীটা আমাদের দেহের এমন কোনো অবস্থা হতে পারে যেখানে রক্তনালীটা নিজেই সংকুচিত হয়ে আপনার রক্ত চলাচল বন্ধ করে দেবে এবং সেটা হলে আপনার হার্ট অ্যাটাক হবে। তো এটা অত্যন্ত রহস্যময় অবশ্যই যে একটা মানুষের দেহে যেখানে কোনো নাই, প্লাক নাই, সেই ধমনীটা কেন নিজে, নিজেই এমন চেপে যাবে? আর বিশেষ করে রক হৃৎপিণ্ডের ওইখানেই কেন? এরকম অনেক প্রশ্ন বিজ্ঞানীরা এখন করতে শুরু করেছেন। তো আম এই যে ঘটনাটা এটা কেন ঘটে তার ব্যাখ্যা দিচ্ছেন আমাদের মনিরুজ্জামান ভাই। চলুন আমরা শুনি। অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে। ১ নম্বর হচ্ছে প্রচণ্ড মানসিক আঘাত বা দুঃসংবাদ। এমন একটি ঘটনা ঘটলো বা এমন আপনি সংবাদ পেলেন যা আপনি হজম করতে পারেন নাই। যেকোনো সময় হার্ট আরে ফোন এসছে রে! এখন এই ফোনটা ধরা যাবে না। কেটে দিলাম। কল ডিক্লাইন করে দিয়েছি। আচ্ছা, তো মানসিক আঘাত আপনি মনে কষ্ট পেলেন, সেটা আপনার এই হৃৎপিণ্ডের যে ধমনী তার তাকে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে। মনে কষ্ট পেলেই। তো মনে কষ্ট পেলে অবশ্যই আমাদের দেহের মধ্যে তার কিছু পরিবর্তন হয়। কতগুলো হরমোন বেরিয়ে আসে যেমন মানসিক চাপের সময় কর্টিসল হরমোন বেরিয়ে আসে এবং সেইগুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন রকমের প্রভাব ফেলে। তো এই ক্ষেত্রে সেরকম বিষয়গুলো ভূমিকা রাখে। এগুলোর বিস্তারিত এখনো আমরা জানি না। চিকিৎসা বিজ্ঞান এখনো বিস্তারিতভাবে জানে না ঠিক কেন এই ঘটনাটা কারো, কারো ক্ষেত্রে ঘটে, সবার ক্ষেত্রে ঘটে না। অ্যাটাক হতে পারে। ২ নম্বর ধূমপান। মানুষ সাধারণত ধূমপান করে কখন? যখন উত্তেজিত থাকেন, যখন তিনি দুশ্চিন্তায় ভোগেন। এবং এই সময় ধূমপান করতে, করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এবং ৩ নম্বর হচ্ছে ধূমপানের ব্যাপারটা একটু ভিন্ন রকম। যারা ধূমপানে অভ্যস্ত, যারা ধূমপানে নেশাগ্রস্ত, তারা কিন্তু কোন রকম মানে মন খুশি থাকলেও তারা ধূমপান করেন। আর মনে যদি চাপ থাকে তাহলে তো ধূমপান করেনই। তাই না? তো এটা তো উনি যে বললেন যে শুধুই মানসিক চাপে থাকা অবস্থায় ধূমপান করেন সেটা কথাটা ঠিক না। ধূমপান অত্যন্ত আ খারাপ একটি অভ্যাস। স্বাস্থ্য রক্ষার দিক থেকে চিন্তা করে অত্যন্ত খারাপ একটি অভ্যাস এবং এটি আমাদের নেশা হয়। তার মানে ধূমপান আমাদেরকে আ এ খানিকটা এর উম চাকর বানিয়ে ফেলে। তার ইচ্ছে মতন আমাদেরকে পরিচালনা করে। নিকোটিন ঠিক করে আমরা কি করব, কি করব না। আমাদেরকে দাস বানিয়ে ফেলে। যেটা আমি অত্যন্ত পছন্দ করি। আর ধূমপানে ওই তামাকের পোড়া গন্ধ মুখের মধ্যে ইয়াহ! ইয়া রাব্বুল আলামিন। লোকে এই জিনিস মুখের মধ্যে নেয় কি করে? এটাই আমি বুঝি না। যারা ধূমপায়ী তাদের সঙ্গে কথা বলতে গেলেও আমাকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে হয়। কারণ তাদের মুখে এমন বিশ্রী দুর্গন্ধ। তো তারপরেও লোকে যে কেন ধূমপান করে কি বলবো? একবার যদি ধূমপানের চাকর হয়ে যায় তখন হয়তো আর কিছু করার থাকে না। তো যারা ধূমপান করেন উম তাদের জন্য অনুরোধ করব যে ধূমপান থেকে বেরিয়ে আসুন। ধূমপানটাকে ছেড়ে দিন। ধূমপানের চাকর হয়ে থাকবেন না। রাতের ভুরিভোজ। পৃথিবীতে যত হার্ট অ্যাটাক হচ্ছে, এর ৩ ভাগের ১ ভাগের কারণ হচ্ছে রাতের ভুরিভোজ এবং লেট নাইটে অথবা আর্লি মর্নিং এ হার্ট অ্যাটাক। আপনি তো এই কথাটা তিনি যে ভুরিভোজ বললেন, এটাকে কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করতে পারেন না। ডাক্তার হিসেবে তিনি একথা বলতে পারেন না। কারণ আম যদি সেটা হতো তাহলে মানে ভুরিভোজের কারণেই যদি হার্ট অ্যাটাক হতো, এটাই যদি হার্ট অ্যাটাকের কারণ হতো, তাহলে প্রতিটা মানুষ যখন ভুরিভোজ করে ঘুমোতে যেত, তারা সেই রাতেই পটাস করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যেত। তো উনি যে তথ্যটা দিলেন, এই তথ্যটা কিছু, কিছু গবেষণায় একটা সম্ভাবনা হিসেবে
এটাকে একটা কারণ হিসেবে অনুমান করা হয়েছে। অর্থাৎ যে গবেষণাগুলো করা হয়েছে সেই গবেষণায় যেই লোকেরা রাতের বেলায় ভুরিভোজ করে তারপরে ঘুমোতে গিয়েছেন, আম তাদের মধ্যে দেখা গিয়েছে যে তুলনামূলকভাবে বেশি লোকের হার্ট অ্যাটাক হয়েছে। বা বিষয়টাকে উল্টো করে বুঝিয়ে যদি বলি তাহলে বুঝতে হয়তো আরেকটু সহজ হবে। যেই লোকগুলো হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এর আগের রাতে আপনি খেয়েছিলেন কি? খাওয়া-দাওয়া কি করেছিলেন? তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি লোক দাবি করেছে যে, আমরা রাতে বেশ ভালো করে পেট পুরে খেয়ে তারপরে ঘুমোতে গিয়েছিলাম। তো তারপরে দেখা গিয়েছে তাদের মধ্যে হার্ট অ্যাটাক বেশি হয়েছে। তো এই উপাত্তের ভিত্তিতে তখন সন্দেহ করা হয় যে তাহলে বেশি খাওয়ার কারণেই কি এই হৃদরোগটা হলো কিনা? কিন্তু এটা কিন্তু একটা অনুমান, এটা প্রমাণ নয়। তো প্রমাণের জন্যে ওই যে যেটা বললাম যে যদি আমরা ১০০ জন মানুষ নিয়ে তাদের ১০০ জনকেই রাতে ভুরিভোজ করিয়ে তারপরে ঘুম পাড়াতে পাঠাই, ঘুমোতে পাঠাই এবং তারপরে দেখি যে তাদের কতজনের হার্ট অ্যাটাক হয়। আ ১ দিনে না হয় আমরা ১ মাস ধরে দেখি। ১ মাস ধরে ডেটা না পাই তাহলে ১ বছর ধরে দেখি এবং তারপর বোঝার চেষ্টা করি যে যারা ভুরিভোজ করে ঘুমোতে যাচ্ছেন তাদের মধ্যে কি মাত্রায় হৃদরোগ হচ্ছে এবং তা থেকে যদি দেখি যে যারা আ ভুরিভোজ করে ঘুমোতে গিয়েছেন তাদের ১০০ ভাগেরই এরকম হার্ট অ্যাটাক হচ্ছে তখন আমরা বলতে পারব যে ভুরিভোজটা হয়তো এটার কারণ। তবে এরকম গবেষণা করা যাচ্ছে না। কারণ যখনই এই গবেষণায় আমরা প্রস্তাব করব যে এমন একটা জিনিস করতে পারি যেটাতে মানুষটার মৃত্যু হতে পারে। সঙ্গে, সঙ্গে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড যারা নিয়ন্ত্রণ করেন যে নৈতিক মানে অনৈতিক কোনো চেষ্টা এখানে চলছে কিনা তারা বলবেন এটা তো অনৈতিক। আপনি একটা মানুষের জীবনকে মানে একটা মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারেন আপনার গবেষণার জন্যে। যান, দূরে যান, ভাগেন। এরকম করে তাড়িয়ে দিবে। সুতরাং এই গবেষণা করা যায় না। তো সেজন্যে উনি যে তথ্য উপস্থাপন করেছেন, আমরা যার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তার খাদ্যাভ্যাস কেমন ছিল তার উপর ভিত্তি করে এই অনুমানটা করতে পারি। কিন্তু এটা অনুমান, এটা প্রমাণ নয়। যদি নিয়মিত রুটিন চেক আপ করেন তাহলে কি আপনি নিরাপদ হতে পারবেন? বিজ্ঞানীরা পরিষ্কার করে বলছেন যে নিয়মিত রুটিন চেক আপ হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। আপনি এই সমস্ত কথা শুনলে যারা হৃদরোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন বা যাদের কিছু প্লাক অলরেডি জমেছে বলে যারা জানেন, তাদের তো দুশ্চিন্তা বেড়ে ৭ গুণ বেড়ে যাবে। তাই না? তো অ্যাম দুশ্চিন্তা বেড়ে গিয়ে ওই হার্টে প্লাক জমেছে রে, এই দুশ্চিন্তাতেই দেখা যাবে তাদের আবার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এইজন্যে এই তথ্যগুলোকে উপস্থাপন করার সময় একটু সাবধানে করা উচিত। যাতে করে আমরা বাস্তব চিত্রটা মানুষকে দিতে পারি এবং সঙ্গে এটার সঙ্গে একটু ইতিবাচক আ যদি দৃষ্টিভঙ্গি বা ইতিবাচক তথ্য এর সঙ্গে জুড়ে দিয়ে তারপরে মানুষকে দেই, যেখানে তারা আশার আলো দেখতে পান। তাহলে বোধহয় তুলনামূলকভাবে ভালো হয়। কারণ নেতিবাচক দিলে তাতে তো ক্ষতি হবার সম্ভাবনা আমরা বাড়িয়ে দিচ্ছি। তাই না? সেদিকটাও খেয়াল রাখা দরকার। আপনি ইসিজি করলেন, ইকো করলেন, ইটিটি করালেন, এমনকি এনজিওগ্রামও করালেন, সমস্ত রিপোর্ট আসলো নরমাল। তাহলে কি আপনি নিরাপদ? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এরপরও আপনি নিরাপদ নন। এরপরও আপনার হার্ট অ্যাটাক হতে পারে যদি আপনি নিয়মিত ধূমপান করেন, চেইন স্মোকার হন, যদি এরপরেও আপনার হতে পারে যদি স্মোকিং করেন তাহলে তো কারণ রয়েছেই যে আপনি অ্যা ধূমপান করছেন সেজন্যে এটা হবার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি দুশ্চিন্তা করবেন ঠিক আছে এবং দুশ্চিন্তা আপনার করা উচিত। ধূমপান একটা ভয়ানক ঝুঁকির কারণ আসলে হৃদরোগের। কিন্তু যাদের ধূমপানের অভ্যাস নেই বা যাদের এই হৃদরোগ বাড়ার অন্য কারণগুলো যাদের জীবনে নেই, তাদের কিন্তু যদি দেখেন আপনার আর্টারিগুলো, আপনার ধমনীগুলো পরিষ্কার, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। যে আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়, অত্যন্ত কম। আম এবং যাদের কিছু প্লাক ধরা পড়েছে, তারাও তখন বিষয়টাকে এভাবে দেখতে পারেন, আচ্ছা ধরে ফেলেছি যে ঝামেলা চলছে, তার মানে আমাকে আমার লাইফস্টাইলে কিছু পরিবর্তন করতে হবে। যেই পরিবর্তনের মাধ্যমে এটাকে থামিয়ে দিতে পারবো অথবা উল্টো দিকে অর্থাৎ এই প্লাকগুলো যেন আস্তে, আস্তে সরে যায়, সেই দিকে নিয়ে যেতে পারবো এরকম চেষ্টা করতে হবে। তো যদি আমরা ওরকম ইতিবাচকভাবে বিষয়টিকে ভাবার চেষ্টা করি, তাহলে আমাদের দেহে যে ওই স্ট্রেস তৈরি হওয়ার ঝামেলাটা, সেটা আশা করা যায় কম হবে। তাহলে আমরা আরেকটু নিরাপদ থাকবো। প্রচুর তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খেতে অভ্যস্ত হন, এটা বাজে কথা। তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খেলেই আপনার এই হার্টের অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। আ এটা আসলে বিজ্ঞান সাপোর্ট করে না। কিছু ভেজিটেরিয়ান বা নিরামিষ আম আম ভোজী কিছু ডাক্তার আছেন, কিছু বিশেষজ্ঞ আছেন যারা এই দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করেন এবং তাদের মূল যে
তাদের আসলে এই কথাগুলো তাদের দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত। অর্থাৎ এটা একটা পক্ষপাতী দৃষ্টিভঙ্গি। উনারা যেহেতু ভেজিটেরিয়ান স্টাইলটাকে পছন্দ করেন আ এবং ভেজিটেরিয়ান লাইফস্টাইলে দেখবেন ভেজিটেরিয়ান খাবারগুলোর মধ্যে তো তেল চর্বি বিশেষ থাকে না। তেল চর্বি আমরা বেশি পাই হচ্ছে প্রাণিজ উৎস থেকে পাওয়া খাবারগুলোতে। তাই না? মাছ, মাংস, ডিম এগুলোর মধ্যে চর্বি বেশি থাকে। তো সেজন্যে উনারা সবসময় দেখেন তৈলাক্ত চর্বিযুক্ত খাবার আমাদের জন্যে খুব ক্ষতিকর। কারণ এই কথা বললে আপনি মাংস খাওয়া বন্ধ করে দেবেন। কারণ মাংসের মধ্যে চর্বি আছে। ডিম খাওয়া বন্ধ করে দেবেন। ডিমের মধ্যে চর্বি আছে। মাছ কম করে খাবেন। মাছের মধ্যে তেল আছে। তো ফলে তখন আর বাকি থাকবে কি? ওই আপনাকে গাছপালা খেয়ে জীবন ধারণ করতে হবে। কিন্তু আ এই দৃষ্টিভঙ্গিটা যে আসলে পুরোপুরি বিজ্ঞানসম্মত তা কিন্তু নয়। এর সপক্ষেও আমি একটু পরে আপনাদেরকে তথ্য দেব। যদি প্রচুর চিনিযুক্ত খাবার খান, যদি হঠাৎ হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যান বা প্রচুর চিনিযুক্ত খাবার খাওয়াটা একটা বিশাল ঝুঁকির কারণ। আ চিনি বলতে এখানে মিষ্টি চিনি বা আম মিষ্টি নয় যে চিনি ২ রকমেরই। অর্থাৎ ভাত, রুটি, আলু, ফল এইগুলো এমনকি যেই ফলটা মিষ্টি না, সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। গ্লুকোজও এক ধরনের চিনি। আবার মিষ্টি চিনি যেটা, সেটাতে থাকে ফ্রুক্টোজ যেটা কিনা মানুষের দেহে কোনো উপকারী ভূমিকা রাখে না। বরং আ ৪-৫ টা বিভিন্ন উপায়ে মানুষের দেহের ক্ষতি করে। তো তাহলে সেটাও আমরা যদি খাই তাহলে ক্ষতি হবে। তো অতিরিক্ত চিনিযুক্ত খাবার যদি আপনারা খান, তার মানে শর্করা জাতীয় খাবার যদি বেশি করে খান, তাহলে বিপত্তির মধ্যে পড়বেন। মজার ব্যাপার হচ্ছে উদ্ভিজ্জ খাবারগুলো কিন্তু প্রায় সবসময়ই কিছু শর্করা নিয়েই আসে। শর্করার রকম রয়েছে ২ টো। একটা হচ্ছে যেমন আপনি যদি শস্যভিত্তিক খাবার খান, ধান, গম এগুলো ভিত্তিক যে খাবারগুলো সেগুলো খান, তাহলে আপনি যে শর্করাটা বা যে চিনিটা পাবেন সেটা খুব দ্রুত আপনার রক্তে ঢুকবে। আর যদি সালাদ খান, শাক খান, মাফ করবেন, তাহলে সেটাতে যে চিনিটা আছে সেটা রক্তে ধীরে, ধীরে ঢুকবে। পার্থক্য এইটুকুই। কিন্তু দুটোই কিন্তু আসলে চিনিযুক্ত খাবার। আপনি এমন খাবার খেলেন যেটা ধীরে, ধীরে রক্তে চিনি দেয় কিন্তু চিনির পরিমাণটা থাকে অনেক বেশি। যদি এরকম হয় তাহলে আপনার দেহে দীর্ঘ সময় ধরে চিনি প্রবেশ করবে, যেটা আপনার দেহ হয়তো পছন্দ নাও করতে পারে এবং চিনি রক্তে বেড়ে গেলে যেহেতু সেটা আমাদের দেহের মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ বাড়িয়ে দেয়, সে কারণে চিনি প্রচুর আম আ মানে সাংঘাতিকভাবে ক্ষতি করে। তারপরের কথাটি তিনি যেটা বলেছেন যে হঠাৎ, হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যান বা রেগে যান। এটি কেন হয়? যদি আমরা এই কথাটি বিবেচনা করি, তাহলে অনেকেই মনে করি যে এটা আমাদের মানুষের ধরন। আমরা এমনিতেই বেশি ক্ষেপে যাই। এখন কিন্তু নতুন যে গবেষণা প্রফেসর ডক্টর ক্রিস পালমার যে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তির অধীনে উনার যে ব্রেইন এনার্জি থিওরি যেটা যেখানে দাবি করা হচ্ছে যে মস্তিষ্কের কোষগুলো যদি যথাযথ পরিমাণে শক্তি উৎপাদন করে তাদের কাজকর্মগুলোকে চালিয়ে যেতে পারে, তাহলে সেই মানুষটা আমরা দেখি যে শান্ত, আম হিসেবি এরকম হয়। হঠাৎ করে রেগে যায় না। আর যারা ওই হঠাৎ করে রেগে যান, তারা আমরা মনে করি যে মানুষটার রকমটাই এরকম। কিন্তু আ এখন নতুন বিজ্ঞান বলছে যে তাদের রকমটা হয়তো এরকম নয়, বরং তাদের মস্তিষ্কে শক্তি উৎপাদনের মাত্রাটা সঠিক পর্যায়ে নেই। সেইজন্য তারা এরকম করেন। অনেকেই আছে একসময় ছিলেন অত্যন্ত শান্তশিষ্ট ভালো মানুষ। কিন্তু এখন বদরাগী। তো আমরা মনে করি যে নিশ্চয়ই উনার জীবনে কিছু পরিবর্তন হয়েছে, কাজের চাপ বেড়ে গিয়েছে এবং এই সমস্ত কারণে তার এই দুরবস্থা। সেটা ভূমিকা রাখতে পারে নিশ্চয়ই। কিন্তু যদি তার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে থাকে বা তিনি যদি কিছু বাজে ধরনের খাবার খাওয়ার অভ্যাস করে থাকেন, পুষ্টিহীন খাবার খাওয়ার অভ্যাস করে থাকেন, তাহলে তার মস্তিষ্ক যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারবে না, মস্তিষ্কের প্রয়োজনীয় পুষ্টি পাবে না এবং মস্তিষ্ক এই কোনো একটা মানসিক চাপে অবস্থায় যেইভাবে শান্ত থাকার কথা, সেভাবে শান্ত থাকে না। তিলকে তখন মস্তিষ্ক তাল হিসেবে দেখে। ফলে সামান্য একটু ঘটনা দেখা গেল মানুষটা আ যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেটা একেবারে এত বড় প্রতিক্রিয়া হয়ে গেল। আ তো এইরকম অবস্থায় এই খাদ্যাভ্যাস কিন্তু একটা শক্তিশালী ভূমিকা পালন করে। সঠিক খাদ্য যদি এদেরকে খাওয়ানো যায় তাহলে এই সমস্যাগুলো আবার অনেকটাই কমে আসে অনেকের ক্ষেত্রে। সকলের ক্ষেত্রে ১০০ ভাগ জোর দিয়ে বলা যায় না। কিন্তু অনেকের ক্ষেত্রেই এটি ইমপ্রুভমেন্ট হয়। আম ডক্টর জর্জিয়া ইড, ডক্টর জর্জিয়া ইড, ডক্টর এরিক ওয়েস্টম্যান, আ ডক্টর ড্যানন নামে একজন আম আ ফ্রান্সের একজন মনোরোগ চিকিৎসক। উনারা মিলে একটা স্টাডি আম আ ২০২৩ এই বোধহয় প্রকাশ করলেন।
যেখানে উনারা দেখিয়েছেন যে মানসিক রোগী ১০ বছরেরও বেশি ধরে মানসিক রোগে ভুগছেন, সিভিয়ার রকমের মানসিক রোগী। bipolar disorder, schizophrenia বা সিজোফ্রেনিয়া, তারপরে ডিপ্রেশন, এই schizoaffective disorder, এই অসুখগুলোতে তারা ভুগছেন। এমন অবস্থা যে কোনো ঔষধ দিয়েও তাদের কোনো উপকার হচ্ছে না। সেইরকম লোকগুলোকে যখন ketogenic ডায়েট অনুসরণ করতে বলা হলো এবং এই লোকগুলো সেটা অনুসরণ করতে পারলেন, যেটা আরেকটা মজার ব্যাপার যে বলা হয় ketogenic ডায়েট টা এত কঠিন, এটা কেউ পারবে না। তো যার মানসিক অসুখ রয়েছে সেও যদি করতে পারে তাহলে সাধারণ সুস্থ মানুষ যিনি তুলনামূলকভাবে সুস্থ যিনি, তিনিও করতে পারবেন, এটা আমরা আশা করি। তো তাদের ক্ষেত্রে দেখা গেল যারা ketogenic ডায়েট অনুসরণ করেছেন তাদের সবাই, তাদের স্বাস্থ্য অবস্থা উন্নতি হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে তাদের অসুখ একেবারে সেরে গিয়েছে। স্টাডিটা ছোট ছিল। ২৮ জন মানুষকে নিয়ে করা স্টাডি। ৩১ জনকে নিয়ে করা ছিল, কিন্তু ৩ জন এই ketogenic ডায়েট করতে রাজি হননি। তো সেজন্য তারা বাদ পড়ে গিয়েছিলেন। কিন্তু বাকি ২৮ জন ketogenic ডায়েট অনুসরণ করেছেন এবং তারা চমৎকার উপকার পেয়েছেন। এবং যেটা বললাম যে কারো ক্ষেত্রে এমন ১০-১৫ বছর ধরে ভুগছেন রোগে যার ক্ষেত্রে কোনো ঔষধেও কাজ করে না, সেই রোগী অসুখ থেকে সেরে গিয়েছে। মানে তার দেহে ওই উপসর্গগুলো আর নেই। এই অবস্থা মানে হয়েছে। চমৎকার ফল। তো ছোট গবেষণা অবশ্যই, খুব বেশি জোর আমরা দিতে পারি না। কিন্তু আম আপনার ক্ষেত্রে আপনি যদি ketogenic ডায়েট ব্যবহার করেন, তাহলে এইরকম সুবিধা যে পাবেন না সেই কথাও তো বলা যায় না। পেতেও তো পারেন, তাই না? তো সেক্ষেত্রে এই যে হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া বা এটাকে আমরা যে শুধু মানুষটার দোষ হিসেবে দেখব, সেটা বোধহয় ঠিক হবে না। এটা মানুষটার সরাসরি দোষ নয়, বরং তার জীবন আচরণ, খাদ্যাভ্যাস, এর কারণে মানুষটা হয়তো এইরকম আ আচরণের মধ্যে শৃঙ্খলিত। উনি আটকে গিয়েছেন এরকম একটা আচরণের মধ্যে। আরেকটা উদাহরণ দেই। মদ্যপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন কতগুলো মানুষ। এদের উপরে নিয়ে একটা স্টাডি করা হয়েছিল। যারা এই মদ্যপানে তারা নেশাগ্রস্ত। ধূমপানের যেমন নেশাগ্রস্ত লোক আছে, মদ্যপানে এরকম নেশাগ্রস্ত লোক ইউরোপে, আমেরিকাতে আছে। তাদেরকে নিয়ে করা হলো এই স্টাডি। তাদেরকে আ ketogenic ডায়েট দেয়া হলো একদলকে এবং সঙ্গে বলা হলো মদপান ছেড়ে দাও। তো এবং তারা কিছুদিন পরে যখন মদপান ছেড়ে দিতে সক্ষম হলেন, মদপানের যে নেশা তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন, তার মধ্যে হিসেব করে দেখা গেল যারা ketogenic ডায়েট করেছে তারা বলেছে যে তুলনামূলকভাবে তাদের জন্য ছেড়ে আসাটা সহজ হয়েছে। অর্থাৎ যারা ketogenic ডায়েট করেনি, তাদেরও কেউ মদ্যপান ছাড়তে সক্ষম হয়েছিলেন। কিন্তু তারা বলেছেন যে, "আমাদের খুব কষ্ট হয়েছে, আমাদের এই মনে হয়েছে, সেই মনে হয়েছে, অনেক কষ্ট হয়েছে।" আর সেই একই রকম আম আরেকজন ব্যক্তি যিনি মদ্যপান ছেড়েছেন, যিনি ketogenic ডায়েট অনুসরণ করছিলেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে, "আপনার কেমন কষ্ট হলো?" তিনি বলেছেন যে, "না, আমার জন্য তেমন কষ্ট হয়নি। আমি যতটা ভেবেছিলাম যে সাংঘাতিক হবে, কিন্তু সেরকম হয়নি। আমার জন্য বেশ সহজেই আমি ছাড়তে পেরেছি, তুলনামূলকভাবে।" তো এই চিত্র থেকে পরে বিজ্ঞানীরা এরকম একটা রেকমেন্ড করেছিলেন যে তাহলে হয়তো ketogenic ডায়েটে থাকলে এইরকম যে বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়। যাই হোক, অনেক বকবক করছি। চলুন মূল ভিডিওতে আবার ফিরে যাই। রেগে যান, ভয়ানক কষ্ট যদি বহন করে বেড়ান, অনেক ওজন আপনার আছে এবং সেটাই আপনি বহন করে বেড়াচ্ছেন। ভয়ানক কষ্ট মনে বহন করে বেড়ানোটাকেই আমরা ডিপ্রেশনের সমস্যাটা বলি, মানসিক চাপের মধ্যে থাকার ব্যাপার। মস্তিষ্ক যদি ঠিক মতন কাজ করে, তাহলে এই বিষয়টাও আমাদের বয়ে বেড়ানোর কথা না। সঙ্গে দৃষ্টিভঙ্গিটাও একটা ফ্যাক্টর। আমি ব্যক্তিগতভাবে মানসিক চাপকে যেভাবে সামলাই, যেটা হিসেবে আম একজন মুসলিম হিসেবে আমার জন্য অত্যন্ত সহজ। সেটি হচ্ছে যে আমি সমস্ত কিছুকে আমার জীবনের পিছনে যা ঘটে গিয়েছে এবং অত্যন্ত টেরেবল অনেক জিনিস ঘটেছে, অত্যন্ত ভয়ংকর, ক্ষতিকর, লজ্জাজনক ঘটনা আমার জীবনে আছে। আ সেই ঘটনাগুলোকে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে এইগুলোই ঘটবে বলে ঠিক করে রেখেছিলেন এবং সেজন্যই এগুলো ঘটেছে। সুতরাং আমি এই জিনিসগুলোকে তখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ হিসেবে দেখি, তখন এইগুলো যে আমি ব্যক্তিগতভাবে করেছি এবং এজন্য আমার আম আ ভীষণভাবে লজ্জিত হয়ে আমার এখন আত্মহত্যা করা উচিত, এই রকমের দুর্ভাবনা থেকে আমি বেঁচে থাকতে পারি। আমি যখন এটাকে মনে করি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানের অংশ ছিল এবং কোনোভাবেই এর অন্যথা হতো না। এটা অন্যথা হওয়া অসম্ভব। তখন এই বিষয়টাকে আমি সহজে মেনে নিতে পারি। তো সেক্ষেত্রেও আমার মস্তিষ্ক যদি সুস্থ না থাকে তাহলে হয়তো মেনে নেয়াটা অনেকের জন্য স অ্যা স সহজ হবে না। কিন্তু আ
একটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখলাম যে এইরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি, তাহলে হয়তো কারো জন্যে বিষয়টা একটু সহজ হতে পারে। আর ওজন অনেক বেশি থাকা তো অবশ্যই আম একটা সমস্যা এবং ওজন বেশি থাকে আমাদের দেহে ইনসুলিন হরমোন বেড়ে থাকলে, যেটা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে হয়, যেটা থেকে পরবর্তীতে উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি ঝামেলাগুলো হয়। সুতরাং সেটা থেকে তো বেঁচে থাকার জন্য কেটোজেনিক ডায়েট যে অত্যন্ত কার্যকর এবং উপকারী সে কথা আমরা সবাই জানি। তো চলুন বাকি কথাগুলো শুনি। যদি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করেন এবং যদি সারাক্ষণ আপনি টেনশনে ভোগেন, তাহলে যেকোনো সময় আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তো পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা এরকম এটাকে ঠিক এত জোর দিয়ে বলা যায় না। খাদ্য অভ্যাসটা যদি সঠিক থাকে দেহের আম আ যদি ভেতরে খাদ্য অভ্যাসজনিত বা পুষ্টিহীনতা, পুষ্টির অসামঞ্জস্যজনিত সমস্যা না থাকে, তাহলে শারীরিক পরিশ্রমটা সাংঘাতিক ভূমিকা রাখে না বলেই এখন কেউ দাবি করেন। কিন্তু শারীরিক পরিশ্রম করাটা আমাদের জন্য উপকারী, সুতরাং সেটা করা উচিত। আর সারাক্ষণ টেনশন করা, এটাও যদি কেউ তাদের দৃষ্টিভঙ্গিটাকে ওই একটু আগে আমি যে দৃষ্টিভঙ্গির কথা বললাম, সেভাবে চিন্তা করেন যে, আমরা আমাদের সামনে যে সিচুয়েশনটা রয়েছে যে ঘটনাগুলো ঘটছে তার উপর ভিত্তি করে সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা নেয়ার চেষ্টা করব এবং যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যখন সেই ঘটনাটা ঘটে গিয়েছে তখন এটা নিয়ে আর ভাববো না। কারণ এই ঘটনাটা আমার অতীত, এটাকে আর পরিবর্তন করা যাবে না এবং এই ঘটনাটা অন্য কোনো উপায়ে কোনোদিন হতো না। এইরকমভাবে ভাবলে তখন আমাদের জন্যে এটাকে মেনে নেওয়াটা সহজ হয়। আর তাছাড়া ভবিষ্যতের ক্ষেত্রেও যারা আমরা দুশ্চিন্তায় ভুগি, আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করি না। ১০০ ভাগ যে আমাদের নিয়ন্ত্রণে তা নয়। অনেক কিছুই ইনফেক্ট অধিকাংশ জিনিসই আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং অ্যাম শুধু দুশ্চিন্তা করে যে আমরা এটা করতে পারছি না, ওইটা করতে পারছি না, এরকম দুশ্চিন্তা করে ভাবার পরিবর্তে আমরা যদি যে কনস্ট্রেন্ট গুলো রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, তার মধ্যে আমাদের পক্ষে সবচেয়ে সঠিক যে সিদ্ধান্তটা নেয়া সম্ভব, সেটাকে নেয়ার চেষ্টা করি এবং তারপরে ফলাফলটা ইতিবাচক হোক অথবা নেতিবাচক হোক, সেটাকে তখন যদি আমরা আ ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিই, তাহলে কিন্তু মানসিকভাবে যন্ত্রণাটা, টেনশনটা অনেক কমে আসার কথা। তবে মস্তিষ্ক যদি সুষ্ঠুভাবে কাজ না করে, তাহলে এই জিনিসটা করতে পারাও কঠিন। সুতরাং খাদ্যাভ্যাসটাকে সেজন্য ১ম এই আমাদের ঠিক করে নেয়ার চেষ্টা করা দরকার। আর এই কারণেই মডার্ন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাইলে আপনার লাইফস্টাইল, আপনার জীবনাচার হতে হবে সায়েন্টিফিক, অর্থাৎ বিজ্ঞানসম্মত। আর এই লক্ষ্যে আপনার কিছু করণীয় আছে। কি করতে হবে? প্রথমত, জীবন দৃষ্টি হতে হবে শকরগুজার। সব সময় ভেতর থেকে বটম অফ দ্য হার্ট বলার সক্ষমতা অর্জন করতে হবে যে শকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, প্রভু তোমাকে ধন্যবাদ, হরি ওম, তুমি আমাকে অনেক 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 ভালো রেখেছো। এটি বলার সক্ষমতা অর্জন করতে হবে। ২ নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আর এই লক্ষ্যে কি করতে হবে? প্রতিদিন বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাসের আগে ওই শকরগুজারের কথা একটু আগে আমি যেটা বললাম, যে যদি আমরা মেনে নিই যে যা ঘটেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর ভিত্তি করে ঘটেছে এবং এইটার মধ্যেই কোনো ভালো আছে। তো এইরকমভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ বলাটা সহজ হবে এবং এইরকমভাবে চিন্তা করতে পারলে তখন এমনিতেই যেহেতু মানুষ আসলে কষ্ট কখন পায়? যখন সে মনে করে কোনো একটা ঘটনার দায়িত্বটা তার, এই ঘটনাটার দোষটা তার। তখনই আমাদের ওই দোষের ওজনে ঘাড় বেঁকে যায়। আমরা খুব কষ্ট অনুভব করি। যদি দোষটাকে আমরা দোষ না হিসেবে দেখতে পারি যে এটা ঠিক আমার দোষ যে তা নয়, বরং এটাই হবার কথা ছিল। এবং দায়িত্বটা মানে অ অতীতের ঘটনার দায়-দায়িত্ব যদি খানিকটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ফেলে দেই যে এই ঘটনাটা এভাবেই ঘটবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল। এভাবে যদি ভাবি তাহলে আমাদের কাঁধ থেকে এই যে দোষ বা আমার দায়িত্ব বা আমি করেছি এই ভাবনাটার যে ওজন সেটা কমে যায়। তো সেটা কমে গেলে তখন আমাদের জীবনে ভালো-মন্দ যাই ঘটুক, তখন আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ বলাটা সহজ হয়। মানে অন্তরের মধ্যেই যে এই কৃতজ্ঞতার ভাবটা অনুভব করাটা সহজ হয়। এবারে বিজ্ঞানসম্মত খাবারের দিকে চলুন। ৭০% জীবন্ত খাবার খান। প্রাণীজ আমিষ কম খান। বেশি বেশি উদ্ভিজ্জ আমিষ খান। চিনি, সাদা চাল, সাদা ময়দা একদম বর্জন করুন। খুব অল্প তেলে রান্না করার অভ্যাস গড়ে তুলুন। রাতের ভুরিভোজ এড়িয়ে চলুন। আ এর মধ্যে তিনি যে বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাসের কথা বলছেন, এটা মোটেও বিজ্ঞানসম্মত নয়। কেউ দাবি করেন এটা বিজ্ঞানসম্মত এবং এর সপক্ষে তারা কিছু প্রমাণ উপস্থাপন করেন। কিন্তু আবার এর বিপরীতেও অনেক প্রমাণ রয়েছে। যেটা যারা ওই যে একটু আগে বললাম যে যারা এই নিরামিষভোজী, তারা নিরামিষভোজ কেন্দ্রিক তাদের দৃষ্টিভঙ্গিকে দেখানোর চেষ্টা করেন। নিরামিষভোজ করলেই আপনার সব উপকার। নিরামিষভোজ না করলেই সর্বনাশ। অথচ নিরামিষভোজী যারা তাদেরও কিন্তু হার্ট অ্যাটাক হয়। তাই না? এবং ওই যে প্লাক জমে গিয়ে যে হার্ট অ্যাটাক সেটাও নিরামিষভোজীদের ক্ষেত্রেও হয়। তো যদি অ্যাম
এই কথাগুলো মেনে চলে তারপরেও আবার হার্ট অ্যাটাক হয় বা আপনার ঝুঁকি থাকে বা নিশ্চিত বলা না যায় যে আপনার হার্ট অ্যাটাক হবে না, তাহলে সেটাকে এই বিজ্ঞানসম্মত খাদ্য অভ্যাস বলা তো যুক্তির কথা হচ্ছে না। তারপরে ৭০% জীবন্ত খাবার খান। এই কথাটা আম উম মানে বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ আসলে কোথাও নাই। যে আপনি জীবন্ত খাবার, আর খাবার আসলে জীবন্ত কি করে হয়? আপনি একটা ফল খাচ্ছেন, দাবি করছেন এটা জীবন্ত। ফলটা কি আসলে জীবন্ত? ফলের ফলটাকে আমি যদি রেখে দিই, ফলটা কি হাঁটাহাঁটি করবে? না, করবে না। তাই না? তো আম জীবন্ত খাবার বলতে তারা ওই প্রাকৃতিক ফ্রেশ খাবার যেগুলোকে আমরা বলি, সতেজ খাবার সেগুলোকে বলে থাকেন। কিন্তু সতেজ খাবার খেলেই আপনার আম স্বাস্থ্য ভালো থাকবে, এই দাবি এভাবে করা যায় না। আর এই কথাটাকে সাধারণত ওনারা ব্যবহার করেন এই অর্থে যে, মাংস যারা খায় তারা তো প্রাণীটাকে মেরে মাংস খাওয়ার জন্য প্রাণীটাকে ১ম এ হত্যা করতে হয়, জবাই করে ফেলতে হয়, মেরে ফেলতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেন যে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর। যদিও এটা ঠিক বিজ্ঞানভিত্তিক কথা না। প্রাণীজ আমিষ কম খান, এটা একেবারেই বিজ্ঞান মোটেও এই কথা বলছে না। বরং বিজ্ঞান বলছে প্রাণীজ আমিষই বরং আপনার বেশি খাওয়া উচিত। প্রাণীজ খাদ্য বেশি খাওয়া উচিত। কারণ হচ্ছে প্রাণীজ খাদ্য আমাদের হজম ভালো হয়। এর মধ্যে ক্ষতিকর টক্সিন কম থাকে ইত্যাদি, ইত্যাদি। যাই হোক, এ বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে আরো কিছু তথ্য দেব। সুতরাং সেদিকটা তখন আমরা আরো বিস্তারিত বুঝতে পারব। বেশি, বেশি উদ্ভিজ্জ আমিষ খান, না, এটা ভালো বুদ্ধি না। চিনি, সাদা চাল, সাদা ময়দা বর্জন করুন। সাদা কেন? লালটা যেটা সেটাকেও বর্জন করুন যতটা সম্ভব। আম কারণ এগুলো আমাদের জন্য আসলে খুব উপকারী না এবং অনেক ক্ষেত্রেই খুব ক্ষতিকর। তারপরে খুব অল্প তেলে রান্না করুন। এটা আরেকটা বোকামি। অল্প তেলে রান্না করলেই সেটা আমাদের জন্য স্বাস্থ্য উপকারী হবে, এই কথা বলা যায় না। একটু পরেই আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো যে গবেষণায় দেখা গিয়েছে তেল খাওয়া বরং বাড়ালে উপকার বেশি হয়েছে। তো সেরকম একটা প্রমাণ একটু পরে আমি আপনাদের দেখাবো। রাতে ভুরিভোজ এড়িয়ে চলুন। রাতে ভুরিভোজটা আম এড়িয়ে চলাটা যদি কারো পক্ষে সম্ভব হয়, তাহলে সেটা করা ভালো। আর যদি ভুরিভোজ করেনও, তাহলেও ঘুমোতে যাওয়ার ৪ ঘন্টা আগে কমপক্ষে খাবার খাওয়া শেষ করতে হবে। আর ভুরিভোজ যদি কেউ করেন, তিনি আসলে প্রধানত দেখা যায় শর্করা জাতীয় খাবার খান। যদি কেউ ভুরিভোজ করেন, সেখানে আমরা কেউই দেখতে পাই না যে বাটি ভরে মাংস শুধু খেয়েছে, আর কিচ্ছু খায়নি। ১০ টা ডিম খেয়ে নিয়েছে রাতের বেলা, এরকম দেখা যায় না। বরং ভুরিভোজ বলতে আমরা সাধারণত খাই পেট ভরে বিরিয়ানি খেয়েছে। তো বিরিয়ানির মধ্যে একটা বিশাল অংশ কিন্তু হচ্ছে ভাত। যে ভাতটা আমাদের জন্য ক্ষতিকর এবং এর মধ্যে রয়েছে চর্বি। ভাতের সঙ্গে চর্বি, শর্করার সঙ্গে চর্বি যখন মিশে একত্রে আমরা খাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই কথা তো আমরা জানি। তো সেই অর্থে যদি আপনি এই রকমের খাবারগুলো খেয়ে ভুরিভোজ করেন, তাহলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু আমি যদি শুধু মাংস খাই পেট ভরে, সেটাকে এখন আপনি ভুরিভোজ বলতে পারেন। তো যদি পেট ভরে মাংস খেয়ে তারপরে ঘুমোতে যাই, তাহলে কিন্তু একই রকমের প্রভাব দেখা যায় না। তো আ যে কথাগুলো উনি আসলে ঠিক সেভাবে করে বলেন না। দাওয়াত রাতে সহজে নিবেনও না এবং সহজে দিবেনও না। আর কি করবেন? ধূমপান অবশ্যই বর্জন করবেন। অবশ্যই, পর্যাপ্ত অবশ্যই, শারীরিক অবশ্যই। পরিশ্রম করুন। মাঝে, চেষ্টা মাঝেই করুন। সপ্তাহে ২-৩ দিন সানবাথ বা সূর্য স্নান করুন এবং সুযোগ পেলেই খালি পায়ে মাটিতে হাঁটুন। এগুলো খুব ভালো বুদ্ধি। তো সূর্যের আলোতে গেলে কেন উপকার হয় সে সম্পর্কে এবং মাটিতে হাঁটলে কেন উপকার হয় সে সম্পর্কে কিছু তথ্য আমি এই যে ভিডিওর শেষে দেব বলেছি সেখানে আর থাকবে। নিয়মিত দুবেলা মেডিটেশন করুন। মেডিটেশন ঠিক এইভাবে হাত তুলে বসে থাকতে হবে তা না। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি সেইভাবে নিজেদেরকে আল্লাহর ধ্যানে খানিকটা সময় কাটাই, তাহলেও দেখা যায় একই রকমের উপকার আমরা পাই। আর এর বাইরেও যদি কেউ ওই যে আধুনিক যে বিজ্ঞানসম্মত যে মেডিটেশনের ধারণাগুলো এসেছে, সেগুলো যদি এর বাইরে কেউ করতে পারেন, তাহলে করতে পারেন। এ থেকেও কিছু উপকার পাওয়ার আশা করা যায়। আমরা জোর দিয়ে বলতে পারি, আপনি যদি এইভাবে আপনার জীবন আচারকে, আপনার লাইফস্টাইলকে আপনি সাজিয়ে নিতে পারেন, আমরা প্রত্যাশা করতে পারি যে আপনি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন এবং ধীরে, ধীরে ধাপে, ধাপে আপনি সুস্থ, কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো এটা প্রত্যাশা, গ্যারান্টি অবশ্যই নয়। তো গ্যারান্টি তো কেউই দিতে পারে না। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। তো উনি শেষ করলেন। এবারে আমি আপনাদেরকে যে গবেষণাটার কথা বলার চেষ্টা করছিলাম, চলুন সেটা দেখি। Comparison of the DASH ডায়েট। তো ড্যাশের অর্থ হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ থামানোর জন্য যে খাদ্য অভ্যাস করা উচিত সেটাকে সংক্ষেপে বলা হয় ড্যাশ। তো এই ডায়েট নিয়ে গবেষণা করা হয়েছিল এবং এই ১ম যে স্টাডিটা হয়েছিল, গবেষণাটা হয়েছিল সেইখানে দাবি করা হয়েছিল যে যদি কেউ চর্বি কমিয়ে খায়
তাহলে সেটা তার আম এই উচ্চ রক্তচাপ থামানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। কিন্তু এই আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি এই গবেষণা প্রকাশিত হলো, যেখানে গবেষকরা করেছেন কি? কয়েকজন মানুষকে নিয়ে তাদেরকে ৩ রকমের ডায়েট করিয়েছেন এবং প্রতি ৩ সপ্তাহ ধরে একটা ডায়েট তারা করেছেন। ৩ সপ্তাহের পরে ২ সপ্তাহ আবার ওয়াশ আউট পিরিয়ড, অর্থাৎ ২ সপ্তাহ তারা আবার এই ডায়েট ছাড়া তাদের যে স্বাভাবিক জীবনধারা যেটা ছিল, সেই জীবনধারা ২ সপ্তাহ ধরে অনুসরণ করেছেন। আবার ৩ সপ্তাহ ধরে এই ডায়েট অনুসরণ করেছেন। তারপরে কার দেহে কি প্রভাব হয়েছে এবং এই যে কে কোন ডায়েটটা কখন করবেন, যে সবাই ১ম এ আমরা এই ড্যাশ ডায়েট এটা করব, তারপরে ড্যাশ ডায়েটের এটা করব, এরকম নয়। এটা করা হয়েছিল randomly, মানে একেকজনকে একেক দেয়া হয়েছিল। কারো ক্ষেত্রে পুরনো ড্যাশ ডায়েট যেটা সেটা ১ নম্বরে, তারপরে নতুন ড্যাশ ডায়েট যেটা সেটা ২ নম্বরে, কারো ক্ষেত্রে আবার নতুন ড্যাশ ডায়েটটা ১ নম্বরে, আর পুরনোটা ৩ নম্বরে। এরকমভাবে আম মিলিয়ে মিশিয়ে করা হয়েছিল বোঝার জন্যে যে এটা আমাদের দেহের উপরে কিরকম প্রভাব ফেলে। তো হেডলাইনটা আমি পড়ে শেষ করি। Comparison of the DASH dietary approaches to stop hypertension diet and a higher fat DASH diet on blood pressure and lipids and lipoproteins, randomized controlled trial. এই ট্রায়ালে তারা এই যে অ্যাম ফলাফল হিসেবে যেটা পেয়েছেন, ডিজাইনটাও একটু পড়ে শোনাই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে। This was a 3-period randomized crossover trial in free living healthy individuals who consumed in random order a control diet, মানে তাদের সাধারণ যে খাদ্যাভ্যাস ছিল সেটা, স্ট্যান্ডার্ড ড্যাশ ডায়েটে তেল খাওয়া কম, অ্যান্ড আ হায়ার ফ্যাট লোয়ার কার্বোহাইড্রেট মডিফিকেশন অফ দি ড্যাশ ডায়েট। তো এইচএফ ড্যাশ ডায়েট যেটা সংক্ষেপে নাম বলা হয়েছে, অর্থাৎ এখানে তারা ফ্যাট বাড়িয়ে খেয়েছেন এবং কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়েছেন। তো খানিকটা আমাদের ওই লো কার্বোহাইড্রেট ডায়েটের মতন। এটা এক্সাক্টলি লো কার্বোহাইড্রেট ডায়েট ছিল না, কিন্তু এর মতন। তো প্রতিবারেই তারা ৩ সপ্তাহ ধরে এটা অনুসরণ করেছেন। সেপারেটেড বাই 2 উইকস ওয়াশ আউট পিরিয়ড, এবং ২ সপ্তাহ তারা তাদের ওই যে কন্ট্রোল ডায়েট যেটা, অর্থাৎ স্বাভাবিক জীবনধারায় তারা যে ডায়েট করছিলেন সেটা করেছেন। তো laboratory measurements, which included lipoprotein particle concentration determined by ion mobility, were made at the end of each experimental diet. তো তারপরে তারা রক্ত পরীক্ষার মাধ্যমে অনেক কিছু বোঝার চেষ্টা করেছেন। তো 36 participants completed all 3 dietary periods. ৩৬ জন অংশগ্রহণকারী এই ৩ রকমের ডায়েট ব্যবহার করেই এই ৩ সপ্তাহ করে এটা করেছেন। Blood pressures were reduced similarly with the DASH and the high fat DASH diets compared with the control diet. তো কন্ট্রোল ডায়েট বলতে সাধারণ যে তাদের খাদ্যাভ্যাস ছিল তার তুলনায় ড্যাশ ডায়েট ব্যবহার করেও দেখা গেছে রক্তচাপ কমেছে, এবং হাই ফ্যাট ড্যাশ ডায়েট যেখানে কার্বোহাইড্রেট কমানো হয়েছে এবং চর্বি বাড়ানো হয়েছে সেখানেও একই রকমভাবে রক্তচাপ কমতে দেখা গিয়েছে। দি হাই ফ্যাট ড্যাশ ডায়েট significantly reduced triglycerides and large and medium very low density lipoproteins. তার মানে হাই ফ্যাট ড্যাশ ডায়েট যেটা, সেটার রক্তের চাপের মাত্রা তো একই রকমভাবে কমিয়েছে, কিন্তু সঙ্গে এটার মধ্যে দেখা গিয়েছে যে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইডের মাত্রা রোগীর রক্তে কম পাওয়া গিয়েছে, এবং লার্জ এবং মিডিয়াম ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল যেটাকে বলা হয়, সেটা তাদের রক্তে কম পাওয়া গিয়েছে, এবং increased LDL peak particle diameter compared with the DASH diet. এই এলডিএল এর যে পার্টিকেল সাইজ, যেটাকে একটা গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হতো হৃদরোগের জন্য, যদিও এখন সাম্প্রতিক একটি গবেষণা সেটাকেও আমাদের বলে দিয়েছে যে এলডিএলটা আসলে হৃদরোগের ক্ষেত্রে ঝুঁকির আম কোনো বিষয়ই নয়, এরকম একটা সংকেত দিয়েছে। তো হাই ফ্যাট ডায়েটে দেখা গেল যে এলডিএল কোলেস্টেরলটা সিগনিফিক্যান্টলি কমেছে। এইচডিএল কোলেস্টেরলটা তাদের আম এটাকে কি বলেছে? এলডিএল এইচডিএলটাও কমেছিল। আ এপোলিপোপ্রোটিন A1 সেটাও কমেছিল। ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিন অ্যান্ড লার্জ এলডিএল পার্টিকলস অ্যান্ড এলডিএল পিক ডায়ামিটার কম্পেয়ার্ড উইথ দি কন্ট্রোল ডায়েট। কন্ট্রোল ডায়েটের তুলনায় হাই ফ্যাট ড্যাশ ডায়েটে এই পরিবর্তনগুলো দেখা গিয়েছে, যেগুলো সবগুলোকেই ইতিবাচক পরিবর্তন হিসেবে ধরা হয়। তো তাহলে একটু আগে আমাদের মনিরুজ্জামান ভাই বলেছিলেন যে তেল খেতে হবে কম, চর্বি খেতে হবে কম। অথচ এই হাই ফ্যাট ড্যাশ ডায়েট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে নরমাল যে ড্যাশ ডায়েট বা আগে যে ড্যাশ ডায়েটের ধারণা ছিল, তার সঙ্গে তুলনা করলে হাই ফ্যাট ড্যাশ ডায়েটে বরং আমরা দেহের মধ্যে উপকারী পরিবর্তন বেশি দেখতে পাচ্ছি। তার মানে তেল চর্বি এক্ষেত্রে খাওয়াটা উপকারী। তো গেল সেটা। এইবারে চলুন আমরা প্রফেসর ডাক্তার বেন বিকম্যানের মুখে
এই উদ্ভিজ্জ আমিষ খাওয়া ভালো নাকি প্রাণিজ আমিষ খাওয়া ভালো? সেই বিষয়ে একটু আলোচনা শুনবো। ৪ মিনিটের মতন ৪ মিনিট ৪.৫ মিনিটের উনার ভিডিওটা। তো আমি চেষ্টা করব এটাকে আপনাদের সামনে অনুবাদ করে দিতে। তো চলুন খুব দ্রুত করি। উনি অবশ্য ডাক্তার নন। উনি একজন পিএইচডি ডক্টর। তো আ এরপরে আমরা একজন ডাক্তারের কথাও আসলে শুনবো। যিনি এই উদ্ভিজ্জ প্রোটিন এবং প্রাণিজ প্রোটিন কোনটা বেশি ভালো আমাদের সেটার বিষয়ে উনার মতামত দেবেন। তো চলুন এটা আমরা If শুনি। as you age you need more protein, how do we choose the proper protein to get the correct amino acids? This is such I love this question because the answer is so simple. তো কোন ধরনের প্রোটিন আমাদের বেশি খাওয়া দরকার? সেই প্রশ্নটির জবাবই তিনি এখানে দেওয়ার চেষ্টা করছেন। আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিই তাহলে যেন কম সময়ে এটা কভার করতে পারি। তো বিশেষ করে বয়স যখন বাড়তে শুরু করে তখন আমরা কোন ধরনের প্রোটিন খেলে আমাদের উপকার বেশি হবে? তো উনি বলছেন এটা চমৎকার প্রশ্ন এবং এই নিয়ে আলোচনা শুরু করছেন। The answer is any animal source. Full stop. এক কথায় তিনি বলে দিলেন যে যদি প্রাণিজ উৎস থেকে প্রোটিনটা আসে তাহলে সেটাই সবথেকে ভালো। কথা শেষ। তো এই ভিডিওটাকে আমি পুরোপুরি আপনাদের দেখাতে পারি তাহলে আম বুঝবেন কেন এই প্রাণিজ প্রোটিনটাই আমাদের জন্য বেশি উপকারী। তো আমার ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখার জন্যে আমি শুধু কি পয়েন্টগুলো আপনাদের বলে দিই। আপনারা চাইলে নিজেরা এই ভিডিওটি দেখে নিতে পারবেন। যদিও ১ম এ ভেবেছিলাম ভিডিওটা পুরোপুরি দেখাবো কিন্তু অলরেডি আমার ভিডিও লম্বা হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকে আমাকে গালিগালাজ করতে শুরু করে দিয়েছেন। মাপ চাই ভাই। আমি একটু বেশি কথা বলি। তো এখানে তিনি যে যুক্তিগুলো উপস্থাপন করলেন সেটা হচ্ছে প্রাণিজ উৎস থেকে পাওয়া প্রোটিনের মধ্যে প্রোটিনের গুণগত মান থাকে ভালো। আ এটা সহজে হজম হয়। এটার মধ্যে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডগুলো মিলেই প্রোটিন তৈরি হয় এবং আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সব রকমের অ্যামিনো অ্যাসিড আপনি প্রাণিজ প্রোটিনে পাবেন। সেটা যদি ডিম হয় বা মাংস হয় বা মাছ হয়, ৩ টার মধ্যেই আপনি আমাদের দেহের জন্য যতগুলো অ্যামিনো অ্যাসিড লাগে সবগুলো এর মধ্যে পাবেন। উদ্ভিজ্জ প্রোটিনে সবসময় সেটা পাওয়া যায় না। এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা পাওয়া যায় না। তো সেজন্যে আপনি যদি উদ্ভিজ্জ প্রোটিনের উপর নির্ভর করতে চান, তাহলে আপনাকে জানতে হবে কোন খাবারের মধ্যে কোন ধরনের অ্যামিনো অ্যাসিডগুলো আছে এবং তখন ২-৩ রকমের খাবার মিলিয়ে একত্র করে খেতে হবে যাতে করে আপনার প্রোটিনের চাহিদা মিটতে পারে। দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে প্রাণিজ প্রোটিন হজম হয় সহজে। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন সহজে হজম হয় না। সেটা আরেকটা সমস্যা। তৃতীয় কারণ হচ্ছে যে প্রাণিজ প্রোটিনের সঙ্গে চর্বি আসে এবং দেখা গিয়েছে চর্বি এবং প্রোটিন যখন আমরা একত্রে খাই, সেটা আমাদের দেহ সহজে হজম করতে পারে, আমাদের দেহ সহজে শুষে নিতে পারে এবং দেহের বিভিন্ন জায়গায় যে ব্যবহার করার ক্ষেত্রে সেটা সহজে ব্যবহার করতে পারে। উদ্ভিজ্জ প্রোটিনে চর্বি সাধারণত পাই না আমরা। বাদামের মধ্যে পাই কিন্তু তারও আবার ক্ষতিকর দিক রয়েছে যেটা একটু পরে আমি আলোচনা করব। কিন্তু আ প্রাণিজ প্রোটিনে চর্বি এবং প্রোটিন একত্রে আসে। যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। এটা আমাদের দেহের যে পেশির গঠন বা দেহের যে কোথাও কোনো ক্ষতি হয়ে থাকলে সেটাকে রিপেয়ার করার ক্ষেত্রে এটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। সেই বিবেচনায় এটা তুলনামূলকভাবে ভালো। চতুর্থ সমস্যা যেটা সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিনের যে খাবারগুলো তার মধ্যে সাধারণত শর্করা থাকেই। এবং তার মধ্যে আরো কতগুলো আম কেমিক্যাল থাকে যেগুলো অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্যে। আ লেকটিন, তারপরে ট্যানিন, তারপরে ফাইটিক অ্যাসিড, তারপরে অক্সালেটস এই রকমের কতগুলো জিনিস থাকে যেগুলো এই খাবারগুলোকে হজমের মধ্যে বাধা সৃষ্টি করে। আমরা যেন ঠিক মতন হজম করতে না পারি সেই ব্যবস্থা করে। ফলে আমি খেলাম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু সেটা পায়খানার সঙ্গে বেরিয়ে গেল। আমার দেহে প্রবেশ করল না। তাহলে লাভ কি হলো? তাহলে আমাদের পুষ্টিহীনতার সম্ভাবনা দেখা দেবে। আর অ্যান্টি নিউট্রিয়েন্ট এর মধ্যে কিছু টক্সিন থাকে যেটা আমাদের আসলে স্বাস্থ্যগতভাবে ক্ষতি করে। হেভি মেটাল, হেভি মেটাল আমাদের মানুষের দেহের জন্যে বা প্রাণীজ দেহের জন্যে বেশি উপকারী নয়, ক্ষতিকর খানিকটা। দেখা যায় উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে হেভি মেটাল তুলনামূলকভাবে বেশি থাকে কারণ উদ্ভিদের যে গঠন সেই গঠনের জন্যে হেভি মেটালটা আসলে উপকারী। উদ্ভিদ সেজন্য মাটি থেকে হেভি মেটাল শুষে নিয়ে তার দেহের গঠনের কাজে ব্যবহার করে। কিন্তু সেটা মানুষের জন্যে বা প্রাণীর জন্য ক্ষতিকর। সুতরাং আমরা যদি উদ্ভিজ্জ প্রোটিন খাই, দেহের মধ্যে এই হেভি মেটালের মাত্রা বেড়ে গিয়ে আমরা বিপত্তির মধ্যে পড়তে পারি। তো আম এবং উনি একটা বুদ্ধি দিলেন যে তারপরে যদি কেউ হয় যেমন অনেক লোকে আছে যে ধর্মীয় কারণে প্রাণীজ আমিষ খাবে না। শুধুমাত্র উদ্ভিজ্জ আমিষ তারা খায়। তো তাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে উদ্ভিজ্জ আমিষকে যদি আপনি খানিকটা গাজন প্রক্রিয়ায় একটু গাজন করে নেন, পচিয়ে নেন, তাহলে যেমন টোফু, সয়াবিনের সরাসরি সয়া না খেয়ে সয়াবিন থেকে রস বার করে সেটাকে যদি একটু ২ দিন গাজনের মাধ্যমে পচিয়ে আপনি বানিয়ে নেন, এই টোফু বানিয়ে নেন, তাহলে সেটা তুলনামূলকভাবে বেশি উপকারী। ঠিক একই রকম ওই সাওয়ারডো দিয়ে তৈরি করা রুটি কিন্তু সরাসরি গম থেকে তৈরি করা রুটির তুলনায় ভালো। গমের আটা সেটাকে মাখিয়ে আম মানে পানির সঙ্গে মিশিয়ে আপনি ২ দিন রেখে দিন।
তাহলে আটাটা খানিকটা পচে যাবে। পচে গেলে এর ভিতরে যে ক্ষতিকর যে আমিষ যেগুলো ছিল সেগুলো দেখা যায় ব্যাকটেরিয়ারা ভেঙে ফেলে এবং এর ভিতরে যে শর্করা যেটা ছিল, চিনি যেটা ছিল, গ্লুকোজ যেটা ছিল সেটাকেও শর্করারা খেয়ে কমিয়ে ফেলে। জিনিসটা টক স্বাদের হয় এবং আ তখন এটা খেলে পরে ক্ষতি যতটা হওয়ার কথা ছিল সে ততটা হয় না। ক্ষতিকর কেমিক্যাল যেগুলোর কথা বললাম সেগুলো দেখা যায় এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ারা ভেঙে ফেলে। ফলে এটা তুলনামূলকভাবে বেশি উপকারী হয়। তো কারো যদি খেতেই হয় উদ্ভিজ্জ আমিষ, তাহলে এই প্রক্রিয়ায় জিনিসটাকে আরেকটা খানিকটা নিরাপদ বানিয়ে তারপর আপনি খেতে পারেন। মানে তুলনামূলকভাবে নিরাপদভাবে। আর সঙ্গে মিলিয়ে মিশিয়ে তো খেতে হবে সে কথা আগেই বলেছি। তো ইত্যাদি অনেকগুলো কারণে বাদামের কথা বলতে যাচ্ছিলাম। বাদামের মধ্যে শর্করাও যেমন রয়েছে, কিছু প্রোটিন রয়েছে এবং সঙ্গে ফ্যাট রয়েছে। তো যদিও প্রোটিন এবং ফ্যাট একত্রে খাওয়াটা আমাদের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু শর্করা যদি এর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তুলনামূলকভাবে যদি শর্করার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এটা আমাদের দেহে অতিরিক্ত মাত্রায় ইনসুলিনের নিঃসরণ ঘটায়, যেটা দেহের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। তো এবং আম ইনসুলিনের মাত্রা বেশি হওয়া মানে দেহে চর্বি বেশি তৈরি হবে। যেই চর্বিটাকেই রক্তের মধ্যে তখন চর্বি বেড়ে যাবে। এই চর্বিটা খারাপ। যে খাবারের যে শর্করা এবং আ কি যেন ফ্যাট, তেল দুটো একত্রে যখন আমি খেলাম, বাদাম খেলাম, তখন আমার দেহে ইনসুলিনের হরমোন বেড়ে গিয়ে এর মধ্যে থেকে যে শর্করা যেটা ছিল সেটাও তখন চর্বি আকারে জমবে এবং এর মধ্যে যে চর্বি যেটা খেয়েছিলাম সেটাও দেহ ব্যবহার না করে জমিয়ে ফেলতে বাধ্য হবে। কারণ ইনসুলিন বেড়ে থাকলে চর্বি ব্যবহার করে শক্তি উৎপাদন করাটা কমে যায়, বন্ধ হয়ে যায়। তো সুতরাং এই বিপত্তিগুলোর মধ্যে আমরা পড়ব। তো সেই সমস্ত বিচারে এই প্রাণিজ প্রোটিনটা খাওয়াটা একেবারে প্রফেসর বেন বিকম্যান যেভাবে বললেন যে, "এইটাই ভালো, কথা শেষ।" এর সঙ্গে আর বিতর্ক করার সুযোগ নাই। যদিও যারা ওই নিরামিষভোজী যেমন আমাদের মনিরুজ্জামান ভাই, উনার মতন কিছু সায়েন্টিস্ট আছেন যারা তারপরেও দাবি করেন, "না এটা করলে এইভাবে করলে তো আমরা এটা করতে পারি, ওইভাবে করলে তো এটা করতে পারি।" তো এইরকম সেইরকম করার দরকারটা কি? তাদের আরেকটা যুক্তি হচ্ছে যে আ আমরা এখন যে মাংস খাই সেই মাংসের মধ্যে প্রচুর পরিমাণে ওই ঔষধ ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তো সেটা তো আসলে আমরা যেইভাবে প্রাণীগুলোকে যে ফার্মিং যেটা করছি, আমরা অ্যা পশু পালন যেভাবে করছি সেটাতে আমাদের ভুল। আমরা ভুল উপায়ে পশু পালন করছি, তাতে ক্ষতির মধ্যে পড়ছি। কিন্তু আমরা যদি সঠিক উপায়ে পশুপালন করি, তাহলে এই উপায়ে পাওয়া খাবারটা আমাদের জন্য উপকারীই হবে, ক্ষতিকর হবে না। আর কিন্তু যদি আমরা সঠিক উপায়ে উদ্ভিদ চাষ করি, সেখান থেকে প্রোটিন পাই, সেটাও তারপরেও ক্ষতিকর। সঠিক উপায়ে করলেও ক্ষতিকর। অথচ সঠিক উপায়ে যদি প্রাণিজ খাদ্য উৎপাদনের চেষ্টা করি আমরা, সেটা ক্ষতিকর নয়। তো সেই বিচারে আমাদের তো প্রাণিজ খাদ্যের দিকেই যাওয়া উচিত। তাই না? তো যাই হোক ভিডিওটাকে শর্ট রাখার জন্যে আমি উনার ভিডিওটা পুরোপুরি দেখালাম না। কিন্তু আপনারা দেখে নিলে চমৎকার কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন। এরপরে ডাক্তার কেন বেরির একটি ছোট্ট ভিডিও আমি দেখাই। এটা যেহেতু ছোট তাই এটা পুরোটাই দেখাবো। যেখানে তিনিও একই কথা বলছেন যে সন্দেহাতীতভাবে প্রাণিজ প্রোটিনটাই মানুষের জন্যে বেশি উপকারী। চলুন Difference শুনি। between animal-based proteins and plant-based protein? It's a great question. Now, there are a lot of people out there who believe in a plant-based diet who will tell you that what I'm about to say is not true. It is absolutely, Absolutely. provably true. Provably that true. Animal protein, That animal egg protein, egg seafood protein, seafood is protein more is digestible, more digestible, is more is more bioavailable, and more bioavailable, bioabsorbable. and more This is bioabsorbable. inarguable when you talk to Inarguable. the actual আপনি experts যদি আসল in এক্সপার্টের সঙ্গে protein কথা বলেন, digestion. They'll say, "Oh yeah, yeah, yeah." শুনলেন। তো এই যুক্তিগুলোতে ঠিক মতন হজম করতে পারি কিনা, এটা আমাদের দেহের মধ্যে শুষে নিতে পারি কিনা ঠিক মতন এবং তারপরে শুষে নিলাম যেই কেমিক্যালগুলো বা অণুগুলো, সেইগুলো আমাদের কোষের ভিতরে সঠিকভাবে ব্যবহার করতে পারি কিনা। এই ৩ টা প্রশ্ন যদি করি তাহলে প্রাণিজ আমিষ যেটা, সেটা সবসময় তুলনামূলকভাবে ভালো। উদ্ভিজ্জ যেকোনো আমিষের তুলনায় সবচেয়ে খারাপ মানের যে প্রাণিজ আমিষ, সেটা তারপরেও ভালো। তো দেখলেন উনার কথা। এইবারে আপনাদেরকে আরেকটা আ ধারণা সম্পর্কে খানিকটা বলার চেষ্টা করব। এখানে অ্যাম ধারণাটা আপনাদের কোন জায়গা থেকে দেখাই? সম্প্রতি এই বিষয়টা নিয়ে কথা উঠে এসেছে এবং এই যে ভদ্রলোক এখানে একটা উপস্থাপনা দিচ্ছেন, তিনি এই সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস করছিলেন এবং তার টাইপ 1 ডায়াবেটিস বহুদিন থেকে ৯ বছর বয়স থেকে তিনি টাইপ 1 ডায়াবেটিসটাকে ম্যানেজ করে রেখেছিলেন। তার রক্তনালীতে কোথাও কোনো প্লাক ছিল না, কোনো আবর্জনা ছিল না। অথচ পট করে উনার হার্টে অ্যাটাক হয়ে গেল। উনার হার্ট অ্যাটাকই হয়ে গিয়েছিল এবং তিনি খুঁজে পাচ্ছিলেন না যে তাহলে কি করে হলো? ঘটনাটা কি করে ঘটল?
তখন খুঁজতে শুরু করেন যে এর কারণ আর কি হতে পারে? কারণ আ আমিও যেই কথাগুলো বলি কেটোজেনিক ডায়েট করলে যে উপকারগুলো পাবেন, সেই কথাগুলো উনি জানতেন। সেই কথার ভিত্তিতে উনি জীবনধারা পরিবর্তন করেছিলেন। অনেক উপকারও পেয়েছেন। রক্তনালীতেও কোনো ই আ ক্লগিং নাই, মানে আবর্জনা নাই। অথচ হার্ট অ্যাটাক হয়ে গেল। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তখন তিনি আরো খুঁজতে শুরু করলেন যে এর আর কোনো ব্যাখ্যা আছে কিনা? এবং সেই ব্যাখ্যাতেই নতুন একটি ধারণার কথা উঠে এলো। সেটি হচ্ছে স্ট্রাকচারড ওয়াটার। স্ট্রাকচারড ওয়াটার এর ধারণাটাই হচ্ছে, দাঁড়ান আমি চিত্রটা খোঁজার চেষ্টা করছি যেখানে উনারা বিষয়টিকে খানিকটা চিত্রের মাধ্যমে বুঝিয়েছেন। আ পানির যে রকম, পানির আমরা মনে করি পানি যেকোনো জিনিসই তো ৩ রূপে থাকতে পারে, তাই না? কঠিন, তরল, বায়বীয়। এটা হচ্ছে ৩ রূপে সাধারণত প্রকৃতিতে যেকোনো জিনিস আমরা পাই। কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা বায়বীয়। পানিকে পাই আমরা এই ৩ টা রূপেই। পানি কঠিনও হতে পারে, বরফ, তরলও হতে পারে, পানি বায়বীয় অর্থাৎ জলীয় বাষ্প। কিন্তু পানির আরেকটা রূপও রয়েছে যেটা কঠিন এবং তরলের মাঝামাঝি। তো সেই অবস্থাটাকে বলা হয় স্ট্রাকচারড ওয়াটার বা আম আ আরেকটা যেন কি শব্দ ব্যবহার করা হয়? চট করে শব্দটা ভুলে গেলাম। খানিকক্ষণ আগে মাথায় ছিল। এখন আর মনে পড়ছে না। আচ্ছা যাই হোক। কিন্তু স্ট্রাকচারড ওয়াটার কথাটাই আমাদের জন্যে বোঝার জন্য যথেষ্ট হবে হয়তো। তো এই ভদ্রলোক দেখা গেল এই স আম যখন সমস্ত ঠিক করছেন তারপরে উনার এই হৃদরোগের হার্ট অ্যাটাকের সমস্যাটা হলো, তখন তিনি এই স্ট্রাকচারড ওয়াটারের যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে নিজের জীবনে আরো কিছু পরিবর্তন করলেন। এবং শেষ পর্যন্ত দেখা গেল আ তার ১ বছর পরে বোধহয় উনার হৃদধমনীতে প্লাক আবার শূন্যতে ফিরে গেল। তার মানে কোনো প্লাক নাই। এই অবস্থায় ফিরে গেল। তো আমি চিত্রটা খোঁজার চেষ্টা করছি। অনেক লম্বা ভিডিও তো। এটার মধ্যে অ্যাম চিত্রটাকে খুঁজে পেতে একটু সময় লাগছে আমাকে, ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি। কোথায় গেল রে? কোথায় গেল রে? আ এই ভিডিওটি আমি আপনাদেরকে সকলকে দেখার অনুরোধ করব। কারণ এটাতে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে যেগুলো কিনা রীতিমতো আম কি বলব যে আ অত্যন্ত উদ্দীপ কৌতূহল উদ্দীপক। আপনার হৃদরোগের কারণ সম্পর্কে এখানে বোধহয় ও না, ডক্টর জেরাল্ড এইচ পলাক উনি এই এক্সক্লুশন জোন ওয়াটার বা স্ট্রাকচারড ওয়াটার যেটাকে বললাম, সেটা নিয়ে অনেক কাজ করেছেন এবং আরো বেশ কয়েকজন বিশেষজ্ঞ এটা নিয়ে কাজ করেছেন এবং তারা এই এই যে এই চিত্রটা এটাকে খুঁজছিলাম। যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে পানির চতুর্থ একটা রূপ আছে। কঠিন এবং তরল এই দুটোর মাঝামাঝি একটা রূপ পানির হতে পারে। সেটি কেমন? সেটি হচ্ছে জেলির মতন। এটা কিভাবে হয়? যদি কোনো হাইড্রোফিলিক সারফেস অর্থাৎ এমন কোনো জায়গা যেটা পানিকে পছন্দ করে, পানিকে ঠেলে দেয় এমন নয়। যদি পানিকে পছন্দ করে এইরকম কোনো পৃষ্ঠের সঙ্গে সংস্পর্শে পানি আসে, তখন পানি করে কি ওই নিজেদের মধ্যে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে। পানির অণুগুলো তাদের নিজেদের মধ্যে কিছু আ আকৃতিগত পরিবর্তন করে নেয়। তো সেই পরিবর্তনের ফলে তারা দেখা যায় একজনে আরেকজনের হাইড্রোজেনের সঙ্গে শেয়ারিং এর মাধ্যমে পানি তো অক্সিজেন থাকে একটা বড় আর ২ টো হাইড্রোজেন। মুক্ত অবস্থায় এটাই পানি। কিন্তু যখন নাকি এরকম পানিকে পছন্দ করে এইরকম কোনো একটা বস্তুর সংস্পর্শে পানি আসে, তখন দেখা যায় এই ২ টো হাইড্রোজেনকে সোজাসুজি ধরে না রেখে এই হাইড্রোজেনকে শেয়ার করার চেষ্টা করে। এবং অন্য পানির মলিকিউলটা হয়তো এই যে ২ টো হাইড্রোজেন আছে, এর সঙ্গে পানির মলিকিউল এখান থেকে আরেকটা যুক্ত হয়ে গেল। যেমন এখানে চিত্রে দেখানো আছে। এটার সঙ্গে ২ টো হাইড্রোজেন থাকার কথা। কিন্তু এ আবার ৩য় আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল এই অন্য অণুটার হাইড্রোজেন। তো এইভাবে করে তারা একটা জালের মতন তৈরি করে। আর যেই সারফেসটার কথা বললাম বা পৃষ্ঠের কথা বললাম তার উপরে এরকম পরত তৈরি করে। পরতের পরে পরত। মানে একটার পরে একটা এরকম অ্যা স্ট্রাকচারড ওয়াটারের এই পরত তৈরি করে এবং একটা মোটা কি বলে যে শীটের মতন রীতিমতো একটা মোটা আম আ পর্দার মতন তৈরি করে ফেলে। এই পর্দাটা এমনভাবে তৈরি হয় যেটাকে ভেদ করে কোনো কিছুই ভিতরে ঢুকতে পারে না। যেমন অ্যাম আমাদের রক্তনালীর দেয়ালটা হচ্ছে এরকম হাইড্রোফিলিক পানিকে পছন্দ করে। তো সুতরাং যখনই পানি, রক্তের পানি এর সংস্পর্শে আসে, তখনই রক্তনালীর ভেতরের দিকে এইরকম একটা পানির পর্দা তৈরি হয়। যেটা এই পানির পর্দাটাই আসলে রক্ত থেকে কোনো জিনিস যে আমাদের এই রক্তনালীর মধ্যে ঢুকে পড়বে, সেটাকে থামিয়ে দেয়, আটকে দেয়। এটা একটা বাধা হিসেবে কাজ করে। তারপরে এর বেশ কিছু মজার প্রপার্টি রয়েছে। যেমন অ্যাম
সূর্যের আলোতে গেলে মানে আরেকটু সহজ করে বুঝিয়ে কোথায় গেল চিত্রটা আমি আপনাদেরকে যদি দেখাই। এই যে এখানে। রক্তের ভেতরে যে আমাদের লোহিত কণিকা আছে, লোহিত কণিকাটাও পানির ই অ্যাম পানিকে পছন্দ করে। অর্থাৎ পানিকে ঠেলে দেয় না। তো তখন লোহিত কণিকার গায়েও পানির এরকম একটা স্ট্রাকচারড ওয়াটারের পরত তৈরি হয় চারপাশে। আর এরকমভাবে যখন তৈরি হয় তখন দেখা যায় যে ইলেকট্রন এবং মানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ এরা একটা ২ মেরু মতন তৈরি করে ফেলে। তো একটা ব্যাটারি কাকে বলি আমরা? যার একদিকে থাকে ধনাত্মক, একদিকে থাকে ঋণাত্মক। আর যখন এই স্ট্রাকচারড ওয়াটার এরকম কোথাও ফর্ম করে, তার মধ্যেও দেখা যায় যে এই যে পৃষ্ঠের সঙ্গে এই স্ট্রাকচারড ওয়াটার তৈরি হয়েছে, সেখানে নেতিবাচক বা ঋণাত্মক চার্জগুলো বেশি জমে, আর ধনাত্মক চার্জগুলো এর বাইরে থাকে। রক্তের মধ্যে এই ক্ষেত্রে যেটা হয় যে যখন এই ধরুন একটা রক্তকণিকা সেটার চারপাশে এরকম নেতিবাচক তো না, ঋণাত্মক আয়ন তৈরি হলো, তখন আমরা এটাকে দেখব এর ঋণাত্মক হিসেবে। আবার এটা ঋণাত্মক হওয়ার কারণে এর চারপাশে ধনাত্মক আয়নগুলো কাছে আসার চেষ্টা করবে। কারণ ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নকে টানে, আকর্ষণ করে। তো ফলে দেখা যাবে এটা কাছাকাছি আসার চেষ্টা করে। তো এর চারপাশে এরকম তৈরি হবে। আবার এম এইরকম দুটো জিনিস যখন নাকি একটা আরেকটার কাছাকাছি আসে, তখন এরা দুজনই ঋণাত্মক, কিন্তু এদের মাঝখানে হচ্ছে ধনাত্মক। তো বেশি ধনাত্মক আয়নগুলো এরা আবার একজন আরেকজনকে ঠেলে রাখে। এটাকে কাছে আসতে পছন্দ করে না। ফলে হয় কি, রক্তের কণিকার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে কণিকাগুলো বেশি কাছে আসতে পারে না। খুব নিজেরা নিজেদের মধ্যে একটা টান থাকে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আসার পরে তারা আবার ধাক্কাও খায়। তো ওই যে আমি বলি যে খালি পায়ে মাটিতে হাঁটলে আমাদের রক্তের যে ঘনত্ব সেটা কমে যায় এই কারণে। যখনই আমরা মাটিতে খালি পায়ে হাঁটি, তখন আমাদের দেহে এই যে অ্যা ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের কিছু পরিবর্তন হয়। মাটি থেকে আমরা ইলেকট্রন পাই। যেই ইলেকট্রন এসে আমাদের কোনো কোষের ভেতরে যদি এই ঘটনাটা কমে গিয়ে থাকে, এই স্ট্রাকচারড ওয়াটার কমে গিয়ে থাকে এবং দেখা গেল যে কণাগুলো একটা আরেকটার সঙ্গে বেশি কাছে চলে এসছে এবং তাতে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি বেড়ে গিয়েছে বা রক্তটা ঘন হয়ে গিয়েছে, জেলির মতন রূপ নিচ্ছে। তখন এই আমরা যদি মাটিতে পা রাখি, সঙ্গে, সঙ্গে হয় কি একেবারে তৎক্ষণিক ওই মুহূর্তে এই চার্জের যে ভারসাম্য সেটা ফিরে আসে। ফলে রক্তটা খানিকটা তরল হয়ে যায়। তো তরল হয়ে গেলে আমাদের আ সরি, পেছনে আমার মা হঠাৎ করে মনে হলো মা কি যেন শব্দ করছেন। মানে ব্যথা-ট্যাথা পেয়েছেন কিনা আমি তাই একটু দেখলাম। তো যদি অ্যাম এই চার্জগুলো সঠিক মাত্রায় চলে আসে, তখন দেখা যায় রক্তটা তরল হয়ে গেল। রক্ত তরল হয়ে গেলে আমাদের হৃৎপিণ্ডের পক্ষে সেই রক্তটাকে প্রবাহ করানোটা সহজ হয়। আরেকটা মজার ব্যাপার যেটা, যেটা আমাদের সকলের বোঝা উচিত। আমরা তো মনে করি হৃৎপিণ্ডটাই হচ্ছে আমাদের রক্ত চলাচল ব্যবস্থার মূল। এটা চেপে দিয়ে রক্ত ঠেলে দেয় এবং সেই ঠেলা রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেহের মধ্যে অক্সিজেন পরিবহন ইত্যাদি, ইত্যাদি সমস্ত কাজগুলো করে। কিন্তু সেই ধারণাটাও ফিজিসিস্ট যারা, পদার্থবিজ্ঞানী যারা, তারা বলছেন এটা সম্ভব না। এটা ভুল। কেন? কারণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন একটা পানির পাম্প, একটা মোটর, এই যেটা দিয়ে আমরা পানি তুলি বিল্ডিং এর উপরে ছাদে, অথবা জমিতে যে পানি দেয়া হয় যে পাম্প দিয়ে, সেই পাম্পে আপনি যেখানে পাম্পটা লাগিয়েছেন, যেখান থেকে পাম্পটা দিয়ে পানি দিচ্ছেন, সেখানে পানির খুব চাপ। সেটাকে আপনি ২০০ গজ দূরে নিয়ে যান একটা পাইপ দিয়ে, ২০০ গজ দূরে গিয়ে কিন্তু পানির প্রেশারটা একই রকম থাকে না। পাম্পের জোরটা একই রকম অনুভব করা যায় না। সেটা যদি আপনি ২ মাইল দূরে নিয়ে যান, তাহলে ২ মাইল শেষে গিয়ে প্রায় কোনো চাপই আর পাবেন না। তো তার মানে যদি আমরা আমাদের দেহের ক্ষেত্রে চিন্তা করি, হৃৎপিণ্ডটা হচ্ছে সেই পাম্প, সেই দমকল যেটা চেপে রক্ত ঠেলে দিচ্ছে এবং আমরা মনে করছি এইটাই মূল ব্যাপার। কিন্তু আমাদের রক্তনালী ক্রমান্বয়ে সরু থেকে সরুতর হচ্ছে এবং আমরা যদি ওই কৃষি জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে হিসেব করি যে একটা বড় মোটা পাইপ দিয়ে পানিটা দেয়া শুরু করলাম, সেটার মধ্যে চাপ একরকম। এরপরে আমি অনেকগুলো ছোট সরু পাইপ দিয়ে পানিটাকে ১০ টা নালায় ভাগ করে ফেললাম এবং তারপরে ২ মাইল দূরে নিয়ে গেলাম। তাহলে কিন্তু চাপ কমতে, কমতে দেখা যাবে এমন চাপ হয়েছে যে ওই ১০ মাইল দূরে গিয়ে ওই নলের মানে সরি ২ মাইল দূরে গিয়ে ওই নলের মাথা দিয়ে পানি বেরোচ্ছে রীতিমতো অতি সামান্য। এবং ২ মাইলটাকে যদি ১০ মাইল করে ফেলি, তাহলে ওই পাম্প দিয়ে পানি যাবেই না। অথচ মানুষের দেহেও কিন্তু রক্তনালীগুলি যদি হিসাব করেন, তাহলে কিন্তু ব্যাপারটা সেরকমই হচ্ছে। যে একটা পাম্প দিয়ে আমাদের দেহে তো হাজার, হাজার মাইল লম্বা রক্তনালী। এই রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে।
তো সেটা কি করে সম্ভব? তার ব্যাখ্যা হিসেবে বিজ্ঞানীরা এখন কেউ দাবি করছেন যে এই ক্ষেত্রে আমাদের দেহের যে স্ট্রাকচারড ওয়াটার যেটা, এইটা একটা বিশাল ভূমিকা রাখে। কারণ ক্যাপিলারি বা এককোষী রক্তনালী যেটা আরকি, যেটার ভিতর দিয়ে একটা মাত্র রক্তের কণা যেতে পারে এরকম একটা সরু আম এ রক্তনালী, যেটা আমার কোষের পাশে দিয়ে গেছে এবং আমার রক্ত সেখানে গিয়ে কোষে যদি কোনো কিছু দিতে হয়, তাহলে তো রক্তকে সেখানে থামতে হয়। ধরুন লোহিত রক্তকণিকা, অক্সিজেন ক্যারি করে নিয়ে গেল একেবারে ক্যাপিলারি পর্যায়ে। সেখানে নিয়ে আমার কোষটাকে অক্সিজেন দেবে। তো এই অবস্থায় সে যদি চলতেই থাকে, তাহলে তো অক্সিজেন দেওয়ার জন্যে তার যে যুক্ত হওয়া, কাজ করা সেটা করতে পারবে না। তার মানে একদম এরকম আ যখন আমাদের আ কোষের কাছাকাছি রক্তটা চলে যায়, তখন রক্তের আসলে থামতে হয়। ঠিক আছে? রক্ত একদম থেমে যায়। থেমে গিয়ে তার অক্সিজেন সে কোষকে দেয়, কোষের থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, নিয়ে তারপরে সে আবার চলতে শুরু করে। প্রশ্নটা হচ্ছে থেমে যাওয়া জিনিসটা চলতে শুরু করে কেন? তো পাম্পই যদি কারণ হবে তাহলে তো সে থামতেই পারত না। আর যদি অ্যাম পাম্প আমাদের কোথায় দরকার হয়? যেখানে জিনিসটা থেমে আছে, সেখান থেকে প্রবাহ শুরু করতেই তো পাম্প লাগে। তো যেখানে আমাদের হৃৎপিণ্ডটা বসা, সেখানে তো বাঁ দিক থেকে বা একদিক থেকে রক্ত আসছে, আরেক দিকে সে ঠেলে দিচ্ছে। তো এখানে রক্তের প্রবাহটা তো রয়েছে। মোটা নালী। রক্তনালীগুলি মোটা। তার মধ্যে দিয়ে প্রচুর রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই সমস্ত বিষয় বিবেচনা করে সায়েন্টিস্টরা বলছেন যে তাহলে এটা তো ঠিক পাম্পের মতন কাজ করছে না। বরং রক্তের প্রবাহকে এটা নিয়ন্ত্রণ করছে। বিজ্ঞানীদের নতুন ধারণা যেটা সেটা হচ্ছে ক্যাপিলারি পর্যায়ে থাকা যে অ্যাম রক্ত সেটা এই স্ট্রাকচারড ওয়াটারের যে আয়ন, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের যে ভারসাম্য এর উপর ভিত্তি করে কোষের যখন দরকার তখন সে একটা ইসেকে রক্তের একটা কণিকাকে থামাতে পারে। থামিয়ে তার থেকে জিনিস নিতে পারে। জিনিস নিয়ে তাকে আবার জিনিস দিতে পারে। দিয়ে এই ২ জন তাদের আয়নকে এমনভাবে পরিবর্তন করতে পারে যে তখন একজন আরেকজনকে অটোমেটিক ঠেলে দেয়। এই যে এই ব্যাটারির মতন করে ঠেলে দেয়। ফলে রক্ত প্রবাহটা আবার শুরু হয় এবং আমাদের শিরাগুলোর মধ্যে গঠনটা হচ্ছে এরকম যে রক্ত একদিকেই প্রবাহিত হতে পারে। শিরার মধ্যে কিন্তু এরকম ব্যাপার রয়েছে যে একদিকে যাবে, উল্টো দিকে যাওয়ার চেষ্টা করলেই শিরা নিজেই এরকম বন্ধ করে দেয়। শিরার ভিতরে এরকম থামানোর উপায় রয়েছে, যাতে করে রক্তটা একদিকেই চলে। তো তাতে হয় কি, যখন স্ট্রাকচারড ওয়াটার ঠেলে রক্ত প্রবাহ শুরু করে দেয় ওই ক্যাপিলারি পর্যায়ে এবং তখন আপনি চিন্তা করতে পারেন খানিকটা নদী কিভাবে সৃষ্টি হয়? সেইরকমভাবে পাহাড়ের পর্বতের মাথায় সরু পানি ফোঁটা পানি পড়ছে। সেগুলো ধীরে ধীরে একত্র হচ্ছে। যত বেশি একত্র হচ্ছে, যত একটা আরেকটার সঙ্গে মিশছে, তত মোটা হয়ে যাচ্ছে এবং তত তার গতি বাড়ছে, তার শক্তি বাড়ছে। এবং একসময় আমরা বলছি ভয়ংকর শক্তিশালী স্রোতস্বিনী নদী। তো মানুষের দেহের মধ্যেও ওই ক্যাপিলারি পর্যায়ে এটা হচ্ছে যেন ফোঁটায় পানি পড়া। তো সেখান থেকে শুরু হচ্ছে। ক্যাপিলারি থেকে এই রক্তগুলো একত্রিত হয়ে যখন আরেকটু মোটা একটা শিরার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন গতি একটু বাড়ছে। তারপরে এটা আরো মোটা শিরার সঙ্গে যুক্ত হচ্ছে, আরো বাড়তে যখন এটা হৃৎপিণ্ডের কাছে আসছে, তখন আসলে এটার গতি সবথেকে বেশি, এটার জোর সবথেকে বেশি। তো হৃৎপিণ্ডটার কাজ হচ্ছে এই গতিটাকে বরং কমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। তো এটা একটা হৃদরোগের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি। এবং এখন বিজ্ঞানীরা বলছেন যে এটারও সম্ভব। তার কারণ হচ্ছে এর কারণেই এই যে স্ট্রাকচারড ওয়াটারের যে ধারণা, দেখা গিয়েছে যে এটা তো একটা ব্যাটারির মতন ফর্ম করলই। এই যে বাইরের দিকে পজিটিভ আর ভিতরের দিকে নেগেটিভ। এবং এটা নিয়ে যারা গবেষণা করেছেন, দেখি চিত্রটা দেখাতে পারি কিনা আপনাদের। ডক্টর জেরাল্ড পলাক তার কথা বললাম। উনি গবেষণা করে দেখিয়েছেন যে এটা দিয়ে একটা ব্যাটারি তৈরি করে লাইট জ্বালানো সম্ভব। উনারা এলইডি বাতি লাইট জ্বালিয়েছেন এই এরকম ব্যাটারি তৈরি করে। তারপরে তারা দেখিয়েছেন যে একটা টিউব, একটা নল, আমাদের রক্তনালীর মতন একটা নল, সেটার জাস্ট পানির তলায় এক জায়গায় রেখে দিয়েছেন। এর ভিতরে কোনো রকম অ্যাক্টিভিটি নাই। কোনো রকম কাজকর্ম চলছে না। সূর্যের আলো, লাইট দিয়ে ইনফ্রারেড আলো যেটাকে বলি আমরা, যেটা খালি চোখে দেখতে পাই না, সেই আলো দেওয়ার সঙ্গে এর ভিতরে পানি চলতে শুরু করে। মানে অবিশ্বাস্য একটা ঘটনা। এবং যতক্ষণ লাইট থাকে ততক্ষণ এই পানি একদিকে চলতে থাকে। তো মানুষের দেহেও বিজ্ঞানীরা বলছেন সেই ঘটনা ঘটে। যখন আমরা সূর্যের আলোতে চিত হয়ে শুয়ে থাকি, সূর্যের আলোর যে ইনফ্রারেড লাইট, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই লাইটটা আমাদের এই দেহের যে রক্তনালীগুলো আছে তার উপরে পড়ে এবং পড়ে রক্ত প্রবাহটাকে বাড়িয়ে দেয়। ফলে সূর্যের আলোতে গেলে আমরা আরো ভালো অনুভব করি।
আরো মজার ব্যাপার দেখা গিয়েছে ইমোশনালি আমরা যখন আমি আমার ছোট ভাইকে মাঝে, মাঝেই হাগ দেই, জড়িয়ে ধরি এবং দেখা গিয়েছে গবেষণায় যে যখন আমরা এরকম একজন আরেকজনকে ভালোবেসে জড়িয়ে ধরি, স্বামী-স্ত্রী হতে পারে, ভাই-বোন হতে পারে, মা-বাবা, বাবা-ছেলে, মা, এইরকম যখন আমরা আপন মানুষটাকে আমার বন্ধু হতে পারে, তাদেরকে যখন জড়িয়ে ধরি, এই ঘটনাটাই আমাদের রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়। তো ওই যে কৃতজ্ঞতার কারণে আমাদের যে রক্ত নালী আরো বা রক্ত প্রবাহটা ভালো হয়, এই থিওরি অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করা যায়। তো সবাই এই থিওরিকে এখনো মানছেন না এবং এই থিওরি নিয়ে অনেক গবেষণার সুযোগ এখনো রয়েছে। কিন্তু এটা একটা নতুন থিওরি, যেটা আমাদের সকলের জানা দরকার। তাছাড়া অ্যাম অ্যাম আ ইসের ক্ষেত্রে রক্তচাপ কমিয়ে রাখার ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার না করাটা একটা উপকারী দিক। ডক্টর ম্যালকম কেন্ড্রিক সেটা বলেছিলেন, হৃদরোগ যারা কমিয়ে রাখতে চান তাদের টুথপেস্ট ব্যবহার না করাটা উপকারী। কেন? আমাদের মুখে কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রিক অক্সাইড তৈরি করে। তো সেই নাইট্রিক অক্সাইড যখন আমি শ্বাস নিচ্ছি, তখন এই বাতাসটা যখন আমার শ্বাসনালী দিয়ে ফুসফুসে যাবে, আমার মুখের ভেতরের ব্যাকটেরিয়া এর মধ্যে নাইট্রিক অক্সাইড তৈরি করে মিশিয়ে দেবে। তো সেই বাতাসটা তখন ফুসফুসে যাবে, ফুসফুসের মধ্যে নাইট্রিক অক্সাইড শোষিত হবে। এই নাইট্রিক অক্সাইড গিয়ে আমাদের রক্তনালীগুলোকে চওড়া করতে সাহায্য করবে। তো আমরা টুথপেস্ট যার মধ্যে ফ্লোরাইড থাকে, এই ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্য ব্যবস্থা থাকে, সেটা দিয়ে দাঁত ব্রাশ করলে মুখের ভিতরের ব্যাকটেরিয়া সব মরে যায়। ভালো, খারাপ সব মরে যায়। তো মরে গেলে এরা যে নাইট্রিক অক্সাইড তৈরি করে দেবে, সেটা করতে পারে না। ফলে যাদের রক্তচাপ বাড়ার সম্ভাবনা, তাদের রক্তচাপ বেড়ে যায়। তো এটা সুস্থ ২১-২২ বছর বয়সী স্টুডেন্টদেরকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছে তারা যদি ৭ দিন ধরে টুথপেস্ট ব্যবহার করে, তাহলেই তাদের রক্তচাপ মানে উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়। আবার টুথপেস্ট ব্যবহার না করে দাঁত মাজলে সেটা হয় না। তো সেজন্যে লবণ ব্যবহার করে টুথপেস্ট অ্যা অ্যা দাঁত মাজাটা টুথপেস্ট ব্যবহার করে করার থেকে তুলনামূলকভাবে ভালো। তো খাদ্যাভ্যাসও আমাদের মুখের ভিতরে কোন ধরনের ব্যাকটেরিয়া বাড়বে তার উপর ভূমিকা রাখে। চিনি জাতীয় খাবার বেশি খেলে মুখের ভিতরে খারাপ ব্যাকটেরিয়া বেশি হয়। সুতরাং শর্করা জাতীয় খাবারগুলো সেজন্য কম খাওয়া উচিত, না খেয়ে পারলে আরো ভালো। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম যে কেন আমরা এই যে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা স্বীকার করলেই আমাদের মধ্যে কেন অ্যা রক্ত চলাচল বা হৃদরোগের দৃষ্টিকোণ থেকে সেটা ভালো। আ এবং একজন আরেকজনের সঙ্গে যদি আমরা মানুষ একজন আরেকজনের সঙ্গে মিট করি, জাপানের লোকেরা যারা একজন আরেকজনের সঙ্গে সাধারণত আমাদের দেশের মতন করে মিট করে না। আমাদের দেশে যেমন ওই যে চায়ের দোকানে বসে সবাই মিলে আড্ডা দেয়। অনেক উল্টাপাল্টা আজে-বাজে কথাবার্তা বলে, অনেক আজগুবি কথাবার্তা হয়। কিন্তু এই যে মানুষগুলো একত্রে থাকে, এক একসঙ্গে থাকার যে ভালো অনুভূতি, তাতেই তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। যেটা জাপানের মতন দেশ যেখানে টাকা-পয়সা অনেক আছে, লোকের অনেক সুযোগ-সুবিধা আছে। কিন্তু তারা এরকম একত্রে বসে আড্ডা মারে না। তো তাদের মধ্যে দেখা যায় হৃদরোগের সম্ভাবনা খুব বেশি। তাদের মানসিক চাপ বেড়ে থাকছে। তাদের অনেক সমস্যা। প্রাকৃতিকভাবে মানুষ যখন ওই ঘরবাড়িতে যখন আমরা থাকতাম না, জঙ্গলে বসবাস করতাম, তখন আমরা এই যে একত্রে থাকাটা আমাদের জন্য একটা বিশাল মানে সাংঘাতিক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তো সেই ব্যাপারটা এখনো যদিও আমরা ভিন্ন, ভিন্ন থাকি এবং আ গ্রামের মানুষের মধ্যে দেখা যায় এই মিলমিশটা একটু তুলনামূলকভাবে বেশি। শহরের মানুষের মধ্যে আবার একটু তুলনামূলকভাবে কম। কিন্তু শহরের মানুষও যদি আমরা চেষ্টা করি এরকম একটু মিলমিশে থাকতে, মসজিদে যাওয়াটা সেইজন্য চমৎকার উপকারী। মসজিদ বলুন, মন্দির বলুন বা অন্য গির্জা বলুন, যেখানেই যদি আমরা মানুষ একজন আরেকজনের সংস্পর্শে আসি এবং একজন আরেকজনের সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে কিন্তু হৃদরোগের দৃষ্টিকোণ থেকে সেটাও খুব উপকার করে। মানসিক চাপ কমানোর ক্ষেত্রে তো ভূমিকা রাখেই। তো যাই হোক, এই থিওরিটা এখনো থিওরি পর্যায়ে, এটা নিয়ে কাজ চলছে এবং বেশ কিছু খুব চমৎকার প্রমাণ পাওয়া গিয়েছে, যে কারণে এটাকে এখন আর ফেলে দেওয়ার উপায় নাই। কিন্তু আবার এটার উপর ভিত্তি করে কেউ কিছু উল্টোপাল্টা কথাও বলে, যেমন স্ট্রাকচারড ওয়াটারের ডিভাইস বেরিয়েছে যে আপনাকে স্ট্রাকচারড ওয়াটার খাইয়ে দেবে। তাতে কিন্তু উপকার হয় না। কারণ যেরকম আমার কথা থেকে আশা করি বুঝতে পেরে থাকবেন যে স্ট্রাকচারড ওয়াটারটা দেহের ভিতরে নিজেই তৈরি হয় যদি আমাদের চার্জ আ ই যে আ অক্সিডেটিভ স্ট্রেস আমাদের দেহের যে আম নেতিবাচক নেতিবাচক বলছি, ঋণাত্মক ইলেকট্রন যদি আমাদের দেহে বেশি বেড়ে যায় তাহলে সমস্যা হয় নাকি উল্টোটা? তো যদি আমরা এই পৃথিবীর গায়ে খালি পায়ে হাঁটি তাহলে আমাদের দেহে এই চার্জের ব্যালেন্সটা ঠিক হয়। সঙ্গে, সঙ্গে আমাদের দেহ ভালো দিকে যেতে শুরু করে। মানসিকভাবেও আমরা প্রশান্তি পাই তখন। আর দৈহিকভাবে উপকার পাই। হৃদযন্ত্রের জন্য সেটা উপকারী। তো যাই হোক, শেষে বোধহয় আপনাদেরকে খুব কন্ট্রোভার্সিয়াল তথ্য দিয়ে ফেললাম যে হৃৎপিণ্ডটা আসলে রক্তকে ঠেলে দেয় না। বরং হৃৎপিণ্ড রক্তের গতিটাকে নিয়ন্ত্রণ করে। রক্ত যেন খুব দ্রুত চলতে না থাকে। একটা নির্দিষ্ট গতিতে রক্ত যেন চলে সেটাকে নিয়ন্ত্রণ করে। যেটা এখন কিন্তু একটা থিওরি, যেটার উপরে বিজ্ঞানীরা কাজ করছেন এবং বেশ কয়েকজন এটার সপক্ষে চমৎকার সব যুক্তি দেখিয়েছেন। যার কিছু যুক্তি আমি আপনাদেরকে দেখালাম, যেটা নিজেরা যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে আমার কথার যুক্তি আছে। একদম ফেলে দেওয়া যাচ্ছে না।
তো এটা নিয়ে অবশ্যই ভবিষ্যতে আরো কাজ হবে এবং আশা করি তখন হৃদযন্ত্র সম্পর্কে কিভাবে কাজ করে, মানুষের দেহ কিভাবে কাজ করে এবং প্রকৃতির সঙ্গে এটা কিভাবে যুক্ত এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারব। যাই হোক ভিডিওটাকে অনেক লম্বা করে ফেলেছি। আপনাদের অনেকেরই হয়তো মাথা ধরে গিয়েছে। আজকে আর লম্বা করতে চাই না। তো যদি সুস্থ থাকতে চান তাহলে এই আমাদের মনিরুজ্জামান ভাই যে বুদ্ধিগুলো দিয়েছেন সেগুলো সব মেনে চললে ঠিক হবে না। এর মধ্যে কিছু উপকারী তথ্য ছিল কিন্তু এই যে উদ্ভিজ্জ প্রোটিন খেতে হবে, হুম, না। এটা একদম বাজে কথা। এটা ফেলে দিন। ফেলে দিয়ে আমি যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করে সঠিক আম খাদ্য গ্রহণ করবেন। তাতে ইনশাআল্লাহ উপকার পাবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।